নমস্কার বন্ধুরা, আমি শুভ। স্কেয়ারি টেলস 2.0 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র ইউটিউবের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে। আশা করি আমাদের চ্যানেলের গল্প তোমাদের সকলের ভালো লাগবে। হ্যারিসন রোডের আমাদের এই বসার ঘরটি বহু রহস্য উদ্ঘাটনের সাক্ষী। কারণ আমরা এই ঘরে বসেই তো যত আলাপ আলোচনা করে থাকি। আষাঢ়ের এই মেঘলা বিকেলে বাইরে তখন এক টানা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, যার ফলে খোলা জানলা দিয়ে ঘরের ভেতর চলে আসছিল ভিজে রাস্তার সেই চেনা সোদা গন্ধ। ব্যোমকেশ তার চিরপরিচিত আরাম কেদারায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করে শান্তিতে সিগারেট টানছিল। সিগারেটের ধোঁয়াগুলো ঘরের সিলিংয়ের দিকে অদ্ভুতভাবে কুণ্ডলি পাকিয়ে ভেসে যাচ্ছিল। আমি ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় বসে খবরের কাগজটা উল্টাচ্ছিলাম। বেশ কিছুক্ষণের একঘেয়ে নিস্তব্ধতা ভাঙার জন্য আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাগজটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বললাম, বুঝলে ব্যোমকেশ, দেশটা ভাগ হওয়ার পর থেকে খবরের কাগজের পাতা উল্টানো এক মস্ত দায় হয়ে দাঁড়িয়েছে গো। ব্যোমকেশ চোখ না খুলেই সিগারেটটা ঠোঁটের কোণে চেপে ধরে মৃদু গলায় শুধালো, কেন হে লেখক ভায়া, কাগজের সম্পাদক কি তোমার কোনো গল্প ছেপে উঠতে পারলেন না? সেজন্য রাগ হয়েছে বুঝি? ঠাট্টা নয় ব্যোমকেশ। আমি একটু বিরক্ত হয়েই বললাম, খুন, দাঙ্গা আর বর্ডারের ওপার থেকে চলে আসা কাতারে কাতারে মানুষের হাহাকার, এর বাইরে কাগজে যেন আর কোনো খবরই নেই গো। ভাবছিলাম মানুষের মনের ভেতরে যে পশুত্ব বোধ রয়েছে সেটা এই সুযোগে কেমন খাঁচা ভেঙে বেরিয়ে পড়েছে দেখো। হ্যাঁ, চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর হাহাকার। ব্যোমকেশ এবার একটা লম্বা ধোঁয়া ছেড়ে চোখ দুটো সামান্য খুলল। তার সেই তীক্ষ্ণ ধূসর চোখ দুটিতে এক ধরনের গভীর চিন্তার ভাব ফুটে উঠল। সে দৃঢ় গলায় বলল, গৃহপালিত পশুকে খাঁচায় রাখা যায়, কিন্তু ঘর ছাড়া বন্য পশুদের কি খাঁচায় রাখা যায় অজিত? ঠিক যেমন মানুষের ভেতরে পশুত্ব বোধ এতটাই উগ্র যে সে আসলে সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে থাকে। সমাজ বা আইনের শাসন যখনই একটু আলগা হয়, তখনই সে বাইরে বেরিয়ে আসে। এই যে দেশটা ভাগ হলো আর একটা নতুন সীমান্ত তৈরি হলো, এটা তো সাধারণ মানুষের কাছে একটা ট্র্যাজেডি, কিন্তু অপরাধীদের কাছে এটা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার এক মস্ত বড় গোপন চোরাপথ। আমি একটু কৌতূহলী হয়ে চেয়ারটা টেনে সোজা হয়ে বসলাম। চোরাপথ মানে? তুমি কি চোরাচালানের কথা বলছো? ঠিক তাই। ব্যোমকেশ এবার পুরোপুরি সোজা হয়ে বসলো। দেশভাগের ফলে সবচেয়ে বড় সুবিধা হয়েছে চোরা কারবারিদের। বর্ডারের দুপাশে রাতারাতি এমন কিছু জিনিস পাচার হচ্ছে যা আগে বেআইনি ছিল। এখনও বেআইনি, তবে এখন আর রাখ ঢাক নেই। কাঁচা সোনা, রেশম কাপড়, আর সবচেয়ে বিপজ্জনক জিনিস কাঁচা আফিম। এগুলোর এখন এক বিশাল গোপন বাজার তৈরি হয়েছে সীমান্তে। পুলিশ আর কাস্টমসের চোখ এড়িয়ে যারা এগুলো পারাপার করতে পারছে, তারা রাতারাতি লাখপতি বনে যাচ্ছে। আর এই খেলায় মেতে উঠেছে সমাজেরই কিছু চতুর মানুষ। আমি হেসে ফেললাম। তোমার মাথায় 24 ঘন্টা ওই অপরাধ আর অপরাধী ছাড়া কিছুই ঘোরে না, তাই না ব্যোমকেশ? এই চমৎকার বৃষ্টির বিকেলে একটু গরম চা আর ভালো কোনো সাহিত্যের কথা না ভেবে তুমি ভাবছো বর্ডারের চোলাচালান নিয়ে। অপরাধ, অপরাধীদের বুদ্ধিমত্তার বিষয় আলোচনা তোমার সাহিত্যের চেয়ে কোনো অংশে কম রোমাঞ্চকর নয় হে ভায়া। ব্যোমকেশ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তবে তোমার গরম চায়ের প্রস্তাবটা মন্দ নয়। পুঁটিরামকে একবার বলা দরকার যে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই নিচের কলিং বেলটা তীব্রভাবে বেজে উঠল। একবার, দুবার, তিনবার টানা এবং অধৈর্যভাবে। বেল বাজার ধরন দেখেই বোঝা যাচ্ছিল দরজার ওপাশে দাঁড়ানো মানুষটি প্রচণ্ড তাড়াহুড়ো, আতঙ্ক বা কোনো গভীর সংকটের মধ্যে রয়েছেন। আমি হাতঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললাম, এই দুর্যোগের বিকেলে আবার কে এলো? সাধারণ কোনো মক্কেল হলে তো
এতক্ষণে আসার কথা নয়। পুঁটিরাম নিচে গিয়ে দরজা খুলতেই সিঁড়িতে ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। আমাদের ঘরের দরজার সামনে এসে এক ভদ্রলোক দাঁড়ালেন। তাকে দেখে আমি আর ব্যোমকেশ দুজনেই বেশ অবাক হলাম। ভদ্রলোকের পরনে সরকারি কাস্টমস বিভাগের সাহেবী পোশাক, মাথার চুলগুলো উস্কো খুস্কো, আর মুখাবয়বে এক চরম আতঙ্কের স্পষ্ট ছাপ। ভদ্রলোক দরজার বাইরে দাঁড়িয়েই বললেন, নমস্কার, ভেতরে আসতে পারি? সেই ব্যক্তির কথা শোনা মাত্রই ব্যোমকেশ বলল, হ্যাঁ নিশ্চয়ই, আসুন না ভেতরে। ব্যোমকেশ কথাটা বলতেই সেই ব্যক্তি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তারপর তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, আর ও আমার বন্ধু অজিত। আপনাকে দেখে বেশ উত্তেজিত মনে হচ্ছে। আপনি শান্ত হয়ে আগে বসুন। ব্যোমকেশ ওই ব্যক্তিকে শান্ত হতে বললেও তার শারীরিক প্রতিক্রিয়া শান্ত হলো বলে তো মনে হলো না। তিনি রীতিমতন আগের মতনই কাঁপা কাঁপা গলায় বললেন, ব্যোমকেশ বাবু, আমাকে বাঁচান। এক ভুতুড়ে কারবারের চক্করে পড়ে আমার চাকরি, পরিবার সব শেষ হতে বসেছে। ব্যোমকেশ অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ। সে নিজে উঠে দাঁড়ালো, তারপর ভদ্রলোককে আমাদের মুখোমুখি একটা কাঠের চেয়ারে বসিয়ে দিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, একটু স্থির হন মশাই, অত ঘাবড়াচ্ছেন কেন? আগে একটু জল খান, তারপর মাথা ঠান্ডা করে আপনার পরিচয় আর সমস্যার কথা আমাদের বলুন। পুঁটিরাম এক গ্লাস ঠান্ডা জল এনে দিতেই ভদ্রলোক এক চুমুকে তা শেষ করলেন। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়, কাস্টমস বিভাগের অফিসার আমি। বর্তমানে আমার পোস্টিং উত্তরবঙ্গের এক সীমান্ত অঞ্চলের চৌকিতে। উত্তরবঙ্গ? আমি একটু কৌতূহলী হয়ে বললাম, দারুণ জায়গা কিন্তু। হ্যাঁ, আপনি তো থাকার জন্য নিশ্চয়ই সরকারি কোয়ার্টার পেয়েছেন। পেয়েছি অজিত বাবু, কিন্তু সেটা কোনো মানুষের থাকার জায়গা নয়। শশাঙ্কবাবু শিউরে উঠলেন। সরকার আমাকে সপরিবারে থাকার জন্য যে কোয়ার্টারটা দিয়েছে, সেটা নীলকর সাহেবদের আমলে একটা বিশাল পরিত্যক্ত নীলকুঠি। বিশাল তার দালান, চারদিকে জঙ্গল। কুঠির মাত্র একদিকের অংশে আমি আর আমার পরিবার কোনো মতে থাকি, কিন্তু অন্যদিকে বাকি পুরো অংশটা একেবারে জরাজীর্ণ, বাদুড়, চামচিকে আর সাপের আস্তানা। দিনের আলোতেও ওদিকে কেউ যাওয়ার সাহস পায় না। সেই ব্যক্তির কথা শোনা মাত্র ব্যোমকেশ বলল, আপনি এটা সরকারকে জানাননি? এত বিপজ্জনকভাবে থাকছেন, এটা তো পরিবারের জন্য মোটেও সুরক্ষিত নয়। তাছাড়া সরকারি কর্মচারীদের এমন পুরনো বা ভাঙা বাড়িতে থাকাও তো নতুন কিছু নয় শশাঙ্কবাবু। আপনার ভয়ের আসল কারণটা কি? কারণটা ভৌতিক এবং অলৌকিক ব্যোমকেশ বাবু। শশাঙ্কবাবু এবার আরো ঝুঁকে বসলেন। তার গলার স্বর গম্ভীর হয়ে এলো। গত 1 মাস ধরে সেই ভাঙা মহলের গভীর রাতে এক অদ্ভুত কাণ্ড ঘটছে। দেখুন ব্যোমকেশ বাবু, বাড়ির চারিদিকে কার্বলিক ছেটালে সাপ আসবে না, ঝাড় জঙ্গল পরিষ্কার করলে কোনো ভয় নেই, কিন্তু কিন্তু কি? কিন্তু উত্তরবঙ্গের সেই গভীর জঙ্গলে যখন অন্ধকার ঘনীভূত হয়ে আসে, তখন সেখানে একটা আবছা নীলচে আলো নড়াচড়া করতে দেখা যায়। আর তারপরেই কথাটা বলে শশাঙ্কবাবু একটু থামলেন। তার গলার স্বর যেন ভয়ের চোটে বুঝে এলো। পরপরই কি হয়? আমিও উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, একটা কান্নার সুর বাতাসে ভেসে আসে ব্যোমকেশ বাবু, ঠিক যেন কোনো মেম সাহেবকে কেউ কুঠির ভেতর অত্যাচার করে খুন করছে, আর সে যন্ত্রণায় ছটফট করে কাঁদছে। ওই কান্না শুনলে গায়ের রক্ত হিম হয়ে যায়। কুঠির আশেপাশের আদিবাসীরা এবং আমার বাড়ির কাস্টমসের কর্মচারীদের বিশ্বাস ওটা নীলকর সাহেবদের আমলে অত্যাচারিত হয়ে মারা যাওয়া কোনো মেম সাহেবের তৃষ্ণার্ত প্রেতাত্মা। সে অমাবস্যার রাতে বেশি করে সক্রিয় হয়ে ওঠে। শশাঙ্কবাবুর কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ মুচকি হাসল। তারপরও বলল, ভূত? তা শশাঙ্কবাবু,
এই ব্যোমকেশ বক্সী তো সত্যান্বেষী, কোনো ওঝা, তান্ত্রিক বা পুরোহিত নয়। ভূতের উপদ্রব তাড়াতে আপনি তান্ত্রিকের কাছে না গিয়ে হ্যারিসন রোডের সত্যান্বেষীর খোঁজে এলেন কেন? আমি তো রহস্যের সমাধান করি মাত্র। শশাঙ্কবাবু এবারে ব্যোমকেশের হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, কারণ সেই ভূত শুধু ভয় দেখাচ্ছে না ব্যোমকেশ বাবু, এবার সে মানুষ খুন করতে শুরু করেছে। মানুষ খুন করছে? সেটাও আবার ভূত? ভীষণ অবাক গলায় জিজ্ঞেস করলো ব্যোমকেশ। আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার বাড়িতে 18 বছরের এক রাজবংশী কাজের ছেলে ছিল, নাম সনাতন। ছেলেটি বড্ড সাহসী আর কৌতূহলী ছিল। সে সবাইকে বলেছিল যে ওই বাড়িতে নাকি কোনো ভূত নেই, মানুষকে নাকি ভূতের ভয় দেখানো হয়। আমরা ওকে বুঝিয়েছিলাম ওই বাড়িতে সত্যি ভূত আছে, বেশি বাড়াবাড়ি করতে না, কিন্তু ও শোনেনি আমাদের কথা। একদিন বলল সে ওই মেম সাহেব ভূতের মুখোশ খুলে দেবে। গত মঙ্গলবার রাতে সে কাউকে কিছু না জানিয়ে কৌতূহল বশত ওই নিষিদ্ধ ভাঙা মহলে লুকিয়ে ঢুকেছিল। তারপর থেকে সে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার মানে ছেলেটি আর ফিরে আসেনি? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম। ফিরেছে অজিত বাবু, তবে লাশ হয়ে। পরশু সকালে কুঠির পেছনের গভীর জঙ্গলের একটা শুকনো নালা থেকে সনাতনের মৃত শরীরটা পাওয়া গেছে। সরকারি ডাক্তারবাবু পরীক্ষা করে আমাদের জানিয়েছেন তার শরীরে কোনো মারধরের দাগ নেই, কোনো আঘাতের বা ক্ষতের চিহ্ন নেই, যেন তীব্র কোনো ভয়ে বা কোনো অলৌকিক অপদেবতার প্রকোপে তার আকস্মিক মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ একে অপমৃত্যু আর ভূতের কোপ বলেই ফাইল বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমার মন বলছে এর পেছনে অন্য কোনো গভীর নারকীয় রহস্য আছে। সনাতন ভূতের ভয়ে মরেনি, ওকে পরিকল্পনা করে মারা হয়েছে। দোহাই ব্যোমকেশ বাবু, আপনি চলুন, আমার পরিবার বড্ড আতঙ্কে আছে। শশাঙ্কবাবুর কথাটা শেষ হতেই ব্যোমকেশ বেশ অবাক হয়ে বলল, সব থেকে আশ্চর্যের বিষয় হলো, কোনো ডাক্তার কি করে ভূতে বিশ্বাস করতে পারে? ভূতের ভয়ে কারোর মৃত্যু হতে পারে বলে আমার মনে হয় না। আমি নিশ্চিত ডাক্তার মৃতদেহটা সঠিকভাবে পরীক্ষা করেনি। আমিও তো সেই কথাই বলছি ব্যোমকেশ বাবু, সনাতনের মৃত্যু তদন্ত হওয়া উচিত। শশাঙ্কবাবু কথাটা বলতেই ঘরের ভেতরে আবার এক ভারী নীরবতা নেমে এলো। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো এবং বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গভীর চিন্তায় মগ্ন থাকার পর সে সিগারেটের শেষ অংশটা অ্যাশট্রেতে নিভিয়ে আমার দিকে ফিরল। শশাঙ্কবাবু, আপনার কেন মনে হয় যে এর পেছনে কোনো নারকীয় রহস্য আছে? কারণ সনাতন যথেষ্ট সাহসী। সে এত সহজে ভয় পেয়ে মৃত্যুবরণ করার মতন ছেলে নয়। আমার বিশ্বাস ওকে কোনোভাবে মেরে ফেলা হয়েছে। ও হয়তো এমন কিছু দেখে ফেলেছিল যেটা সকলের কাছে বিপজ্জনক। ও হ্যাঁ, আপনি প্রথমে একটা কথা বললেন যে ও বলতে চেয়েছিল মেম সাহেবের মুখোশ খুলে ফেলবে, মানে ওই ভূতের আসল রহস্য বোধ হয় জেনে গিয়েছিল কোনোভাবে। ব্যোমকেশের কথাটা শেষ হতেই বেশ উত্তেজিত হয়ে উঠলেন শঙ্করবাবু। তারপর তিনি বললেন, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আর সেজন্যই আপনার সহযোগিতা বিশেষভাবে দরকার। আমার মনে হয় সনাতনের মৃত্যু রহস্য উদ্ধার করতে পারলেই ওই পরিত্যক্ত নীলকুঠির ভৌতিক রহস্য বেরিয়ে আসবে। কি হে লেখক অজিত বন্দ্যোপাধ্যায়! ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসল। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, একটা পরিত্যক্ত ঐতিহাসিক নীলকুঠি, মেম সাহেবের কান্নার রোমাঞ্চ আর একটা নিখুঁত রহস্যময় মৃত্যু তোমার নতুন গল্পের উপাদান হিসেবে কেমন মনে হচ্ছে? আমি ব্যোমকেশের চোখের ভাষা খুব ভালো করেই চিনি। বুঝলাম সত্যান্বেষীর মাথায় রহস্যের জট খোলার নেশা চড়ে গেছে। আমি হেসে বললাম, চমৎকার। নতুন গল্প লেখার জন্য আমিও তৈরি ব্যোমকেশ। ব্যোমকেশ এবার শশাঙ্কবাবুর দিকে ফিরে অত্যন্ত দৃঢ় গলায় আশ্বস্ত করে বলল, আমরা কালকে সকালের ট্রেনেই উত্তরবঙ্গ রওনা হয়ে যাব শশাঙ্কবাবু।
তারপর আমি আর অজিত আপনার সেই নীলকুঠিতে গিয়ে হাজির হচ্ছি। সেই মেম সাহেবের কান্নাটা একটু নিজের কানে না শুনলে হয় নাকি? আপনি নিশ্চিন্তে এখন ফিরে যান। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই শশাঙ্কবাবু যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ব্যোমকেশকে বারবার কৃতজ্ঞতা জানিয়ে ঘর থেকে বিদায় নিলেন। ভদ্রলোক চলে যাওয়ার পর আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, তা ব্যোমকেশ, তোমার কি সত্যিই মনে হয় ওটা কোনো অতৃপ্ত আত্মা? ব্যোমকেশ আলমারি থেকে তার চাদরটা বের করতে করতে বলল, অতৃপ্ত আত্মা কিনা জানি না অজিত, তবে সনাতনের মৃত্যুর পেছনে যে এক অতি চালাক এবং লোভী মানুষের হাত আছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বাক্স প্যাঁচটা গুছিয়ে নাও অজিত, কালই আমাদের রওনা হতে হবে। পরদিন সকালে ট্রেনে যখন আমরা চেপে বসলাম, তখন থেকে আমার মনের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ ভাব জেগে উঠেছে। ট্রেনের চাকার শব্দের সাথে তাল মিলিয়ে আমার মাথা ঘুরছিল শশাঙ্কবাবুর সেই ভৌতিক কান্নার গল্প। আমাদের ট্রেনটি ডুয়ার্সের কোল ঘেঁষা সেই নির্জন স্টেশনটায় যখন এসে থামল, তখন ঘড়িতে বিকেল 5টা। বাইরে পা রাখতেই বুঝলাম এ এক সম্পূর্ণ অন্য জগৎ। কলকাতার চীনা কোলাহল এখানে উধাও। চারপাশটা বিশাল শাল সেগুনের জঙ্গলে এমনভাবে ঢাকা যেন মনে হয় যে আশেপাশে কোনো মানুষ থাকে না। আমরা প্ল্যাটফর্মে নামতেই খাটো মতন ধুতি আর চাদর পরা এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। ভদ্রলোকের চোখে পুরু চশমা, মুখে অত্যন্ত বিনয়ী হাসি। আপনারাই কলকাতা থেকে আসছেন তো? সত্যান্বেষী ব্যোমকেশবাবু আর লেখক অজিতবাবু? ভদ্রলোক হাত জোড় করে আধো অন্ধকারে আমাদের মুখ চেনার চেষ্টা করলেন। ব্যোমকেশ তার হাতের ব্যাগটা নামিয়ে রেখে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আপনি বোধহয় শশাঙ্কবাবুর অফিসের। আগে হ্যাঁ, আমি 3 কোটি রক্ষিত। ভদ্রলোক চটপট আমাদের ট্রাঙ্ক দুটো তুলে নেবার জন্য ঝুঁকলেন। শশাঙ্কবাবুর অফিসের ক্লার্ক। মেজবাবু অর্থাৎ শশাঙ্কবাবু আপনাদের নিতে আসতে পারলেন না। আসলে ওনার গিন্নির শরীরটা হঠাৎই বড্ড খারাপ হয়েছে। ভয়ের চোটে রক্তচাপ নাকি একেবারে কমে গেছে, তাই আমাকেই পাঠালেন। আসুন আসুন, বাইরে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে এই জঙ্গলের রাস্তায় হেঁটে যাওয়া একেবারেই অসম্ভব, তাই গরুর গাড়ি একমাত্র ভরসা। স্টেশনের বাইরে যখন আমরা খড়ের ছাওয়া গরুর গাড়ির সামনে এসে দাঁড়ালাম, ঠিক তখনই ব্যোমকেশ আমাকে বলল, অজিত, তুমি আর 3 কোটি বাবু এখানে একটু দাঁড়াতো, আমি এক্ষুনি আসছি। ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কিন্তু ব্যোমকেশ, এই অচেনা জায়গায় তুমি যাবে কোথায়? চিন্তা করো না, যাবো আর আসবো, একটু জল খেয়ে আসছি। ব্যোমকেশ আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে কোথাও চলে গেল। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে ওর মাথায় কিছু একটা চলছে। হয়তো সারা রাস্তার রহস্য কীভাবে উদ্ঘাটন করা যায় তারই পরিকল্পনা করতে করতে এসেছে। বেশ কিছুক্ষণ পর ও এলো, তবে আমি আর ওকে এখনই কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ আমি জানি ও এখন কিছুই বলবে না। আমরা দুজনেই গরুর গাড়িটায় যখন চড়লাম, তখন চারপাশটা একেবারে নিঝুম হয়ে গেছে। গাড়িটা চলতে শুরু করলো অতি মন্থর গতিতে। আমি আচমকাই 3 কোটি বাবুর দিকে তাকিয়ে বললাম, 3 কোটি বাবু, ওই নীলকুঠির মেম সাহেবের ভূতের গল্পটা কি সত্যি? মানে আপনি কি ভূতে বিশ্বাস করেন? আমার কথা শুনে 3 কোটি বাবু কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর গলাটা বেশ নামিয়ে ফিসফিস করে বললেন, অজিতবাবু, আপনারা কলকাতার মানুষ, এসব বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু নীলকুঠির ডান দিকের ওই ভাঙা মহলে মেম সাহেবের ছায়া আমি নিজের চোখে দেখেছি মশাই। শুধু কি তাই, ওই সনাতন ছেলেটার অমন তাগড়াই শরীর, ওভাবে কেউ হঠাৎ করে মরে? ওঝা তো পরিষ্কার বলেছে ওটা নীলকুঠির সাহেবদের কোনো পুরনো পাপের ফল। মেম সাহেবের নজর লেগেছে গ্রামে। ব্যোমকেশ এতক্ষণ চুপচাপ সিগারেট ধরাচ্ছিল। দেশলাইয়ের কাঠিটা যখন জ্বলে উঠল, সেই ক্ষণিকের আলোয় আমি দেখলাম ব্যোমকেশের তীক্ষ্ণ চোখ দুটো 3 কোটি বাবুর মুখের দিকে তাকিয়ে আছে। সে ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বলল, তা 3 কোটি বাবু, মেম সাহেব শুধু রাতে আলো জেলে কাঁদে নাকি কুঠির আশেপাশে অন্য কোনো উপদ্রব আছে? মানে এই যেমন রাতে কোনো অচেনা মানুষের আনাগোনা?
ব্যোমকেশের কথা শুনে তিনকড়িবাবু একটু থতমত খেলেন। আগে উপদ্রব বলতে ওই আওয়াজ আর ওই আলোই। তবে ইদানিং রাত বিরেতে জঙ্গলের দিকেও কেমন যেন একটা থমথমে ভাব থাকে ব্যোমকেশবাবু। আমরা তো সামান্য মাইনের চাকুরিজীবী, বর্ডারের কাস্টমস অফিস সামলাতেই যান কয়লা হয়ে যায়। এসব অলৌকিক ফেরেব্বের চক্করে একদমই পড়তে চাই না আসলে। এই তো দেশভাগের পর বর্ডারের ওপার থেকে রোজ কত লোক আসছে, কত হ্যাপা। তিনকড়িবাবুর সাথে কথা বলতে বলতেই প্রায় ঘণ্টাখানেক ঝাঁকুনি সহ্য করার পর আমাদের গরুর গাছে এসে থামল বিশাল মরচে পড়া গেটের সামনে। ওটাই সেই ঐতিহাসিক নীলকুঠি, যাকে ঘিরে এত কিছু দেওয়াল বেয়ে আর পুরো গাছে উঠেছে। জানলার কাজগুলো ভাঙা, দেখলেই গা ছমছম করে ওঠে। আমার মতো লেখকের পক্ষে এমন পরিবেশে গল্প লেখার জন্য আদর্শ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের বাস করার জন্য এই এক। শশাঙ্কবাবু লণ্ঠন হাতে বারান্দায় দাঁড়িয়েছিলেন। ঠিক তার পাশেই খানিকটা দূরে আরেকটি দালান বাড়িতে। আমাদের দেখেই যেন তার আত্মায় প্রাণ ফিরে এলো। শশাঙ্কবাবুর বাড়ি অর্থাৎ কোয়ার্টার এই পরিত্যক্ত নীলকুঠিটা প্রায় কাছাকাছি, অর্থাৎ দালান কোঠা আলাদা হলেও এর সীমানা একটাই। আসুন ব্যোমকেশবাবু, আসুন অজিতবাবু, সত্যি আমার সৌভাগ্য যে আপনারা এসেছেন। শশাঙ্কবাবু আমাদের ভেতরে বসার ঘরে নিয়ে গেলেন। ঘরটি পুরনো হলেও কাস্টমস অফিসের কিছু আসবাব দিয়ে সাজানো। শশাঙ্কবাবু স্ত্রী সুজাতা দেবী মলিন মুখে আমাদের সামনে এসে বসলেন, আর একজন মহিলা পরিচারিকা 2 কাপ গরম চা আর নিমকি দিয়ে গেলেন। ভদ্রমহিলার চোখেও যে আতঙ্কের স্পষ্ট ছাপ তা পরিষ্কার লক্ষ্য করলাম আমি। আপনার শরীর এখন কেমন আছে? তিনকড়িবাবু বলছিলেন আপনার শরীর নাকি অসুস্থ। ব্যোমকেশের কথার উত্তরে সুজাতা দেবী খুবই ধীর ও নম্র গলায় বললেন, হ্যাঁ, আসলে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানসিক অবস্থা একেবারেই ভালো নেই। আসলে কি বলুন তো ব্যোমকেশবাবু, এই সনাতন ছেলেটা একদম আমার বাড়ির ছেলের মতন ছিল। সুজাতা ওকে ভীষণ ভালোবাসতো। হঠাৎ করে এরকম একটা ঘটনায় ভীষণ ভেঙে পড়েছে সুজাতা। শশাঙ্কবাবু সুজাতা দেবীর কথাটা শেষ হতেই বলে উঠলেন। চায়ের কাপে চুমুক দিয়ে ব্যোমকেশ সরাসরি কাজের কথা এলো। শশাঙ্কবাবু, আজ রাতেই কি সেই আলো আর আওয়াজ শুনতে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? শশাঙ্কবাবু জানলায় পাড়ি তাকালেন, যেখানে জঙ্গলের অন্ধকার আর সূর্যাস্ত হাওয়ার অন্ধকার এক হয়ে মিশে গেছে। আজ অমাবস্যা ব্যোমকেশবাবু। গত কয়েক মাসে যা ঘটে চলেছে সেই অনুযায়ী অমাবস্যার রাতে ওই কান্না আরো বেশি চড়া হয়। আমার তো ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওই ওই ডান দিকের ভাঙা মহলটার দিকে, যেখানে প্রথম আপনাদের গরুর গাড়িটা এসে থামলো, ওই দিকে তো রাতে যাওয়াই যায় না। এমনি তো প্রায়ই ওখান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু অমাবস্যা হলেই এর প্রভাব যেন আরো বেশি হয়। কোনো চিন্তা নেই, এবারে যখন আমরা এসে গেছি তখন এর রহস্য উদ্ঘাটন হবে নিশ্চয়ই। আচ্ছা তিনকড়িবাবু, আপনি কি এখানেই থাকেন শশাঙ্কবাবুর সাথে? না না, সে কি, আমি অন্য কোয়ার্টারে থাকি। যেহেতু শশাঙ্কবাবু যেতে পারবেন না অনুরোধ করেছিলেন, তাই আমি গিয়েছিলাম আপনাদের আনতে। তিনকড়িবাবু সহাস্যে কথাটা বললেন। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত রাতে এত দূর পৌঁছে দেওয়ার জন্য। এবার আপনি বাড়ি ফিরতে পারেন। ব্যোমকেশ কথাটা বলা মাত্রই তিনকড়িবাবু হাত জোড় করে নমস্কার জানিয়ে বললেন, আগে হ্যাঁ, আমার এখনই বিদায় নেওয়াটা সঠিক বলে মনে হয়, কারণ আমার কোয়ার্টারটা আবার ওই স্টেশন কোয়ার্টারের দিকে। রাতে আবার এই জঙ্গলের পথটা ভালো না। আপনারা সাবধানে থাকবেন, কেমন? রাত তখন প্রায় 11:15। কুঠির বাঁ দিকের ঘরে শশাঙ্কবাবু ও তার পরিবার আলো নিভিয়ে শুয়ে পড়েছেন। যদিও আমার মনে হয় না তাদের চোখে ঘুম ছিল। ডান দিকের একটি ছোট্ট পরিত্যক্ত বারান্দায় অন্ধকারে পাশাপাশি 2টি কাঠের চেয়ারে উৎপীতে বসে আছি আমি আর ব্যোমকেশ, যদি কিছু নজরে পড়ে এই আশায়। আমাদের দুজনেরই গায়ে মোটা চাদর। আসলে চারপাশটা এত গাছ আর তার উপর আষাঢ় মাসের বৃষ্টির পাশাপাশি ঠান্ডা হাওয়া বোঝাই যাচ্ছে না এটা শীতকাল না বর্ষাকাল। ব্যোমকেশের পাঞ্জাবির পকেট রয়েছে তার লোডেড রিভলভার, আর আমার হাতে শক্ত করে ধরা টর্চ লাইটটা। চারিদিক নিস্তব্ধ।
শুধু মাঝে মাঝে বুনো ঝিঁঝির একটানা ডাক আর মাথার উপর চামচিকের ডানার ঝটপটানি আমাদের কানে আসছিল। আমি একটু গলা নামিয়ে ফিসফিস করে বললাম, ব্যোমকেশ, তোমার কি সত্যি মনে হয় এর পেছনে কোনো মানুষ আছে? এই নিঝুম জঙ্গলে বর্ডারের এত কাছাকাছি এসে মেম সাহেব সেজে ভয় দেখিয়ে কার কি লাভ হতে পারে? হ্যাঁ, লাভ ক্ষতির হিসেবটা খুব সহজ নয় অজিত। ব্যোমকেশ অন্ধকারের দিকে তাকিয়ে নিচু গলায় জবাব দিল, মানুষ যখন কোনো বড় অপরাধ বা বড় কোনো রহস্য লুকিয়ে রাখতে চায়, তখন সে এমন একটা ভৌতিক ঘটনার আশ্রয় নেয় যা দেখলে সাধারণ মানুষ ভয়েই সেদিকে এগোনোর সাহস পাবে না। ভূত হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং মোক্ষম হাতিয়ার, কারণ ভূত শব্দটা একটা আতঙ্কের নাম। চোখ খোলা রাখো অজিত, সাথে কান দুটো সজাগ রাখো। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কুঠির ডান দিকের সেই জরাজীর্ণ ভাঙা মহলের একটা অন্ধকার জানলার ওপাশে একটা নীলচে সাদা আলো জ্বলে উঠল। আলোটা স্থির নয়, দেওয়ালে দেওয়ালে যেন এক ভৌতিক ছায়ার মতো নিচে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আমি ব্যোমকেশের হাতটা শক্ত করে চেপে ধরলাম। ঠিক তখনই অন্ধকার ওই কুঠির থেকে একটা তীক্ষ্ণ দীর্ঘ ক্রন্দনের শব্দ ভেসে এলো। শব্দটা এতই করুণ, ভাঙা আর বীভৎস যে আমার মনে হলো কোনো মহিলা যেন যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে আর্তনাদ করছে। বাতাসে সেই কান্নার সুর কাঁপতে লাগলো। শব্দটা যেন কুঠির দেওয়ালগুলিতে ধাক্কা খেয়ে আরো দ্বিগুণ হয়ে আমাদের কানে আসছিল। তবে একটা জিনিস ঠিক, যে এই আওয়াজটার মধ্যে কোনো কথা ছিল না, শুধু এক ধরনের অদ্ভুত শব্দ। ব্যোমকেশ, ওটা! আমার গলা দিয়ে আর কথা বের হলো না। ব্যোমকেশ কিন্তু চেয়ার ছেড়ে এক চুলও নড়ল না, সে মুখেও কিছু বলল না। শুধু অন্ধকারের মধ্যেই আমি খেয়াল করলাম ব্যোমকেশ চুপচাপ কিছু একটা বোঝার চেষ্টা করছে, হয়তো শব্দের উৎস আর তার কম্পনটা মাপার চেষ্টা করছে। কান্না প্রায় মিনিট পাঁচেক স্থায়ী হয়ে হঠাৎ করে মিলিয়ে গেল। চারপাশ আবার আগের মতোই নিঝুম। হঠাৎ ব্যোমকেশ আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আওয়াজটা ভালো করে লক্ষ্য করলে অজিত? হ্যাঁ হ্যাঁ, সে লক্ষ্য করলাম বই কি। তা কি বুঝলে? ব্যোমকেশ বেশ গম্ভীর গলায় আমাকে জিজ্ঞেস করতেই আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে ব্যোমকেশ হালকা হেসে বলল, অজিত, ওটা কিন্তু কোনো মানুষের স্বাভাবিক গলার আওয়াজ নয়, আবার কোনো ভূতেরও আওয়াজ নয়। ঘরের ভেতর ফাঁপা বা চোঙা মতো কিছু থাকলে বাতাসের ধাক্কায় যেমন প্রতিধ্বনি তৈরি হয়, এটা ঠিক তেমন কৃত্রিম একটা আওয়াজ। এখন একবার গেলে ভালো হতো, ভূত বাবাজির আসল রূপটা চেনা দরকার। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই আমি ওর হাতটা আরও শক্ত করে চেপে ধরলাম। পাগল হয়েছ ব্যোমকেশ? আমি কোনো মতে নিজের গলার স্বর স্বাভাবিক করে বললাম, এই এই ঘুটঘুটে অন্ধকারে অচেনা জঙ্গলের মধ্যে এখন ওই ভুতুড়ে কুটিতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু এটা তো নিশ্চিত যে ওটা কোনো ভুতুড়ে আওয়াজ নয়। আমি জানি তুমিও প্রথমে ভয় পেয়েছিলে, কিন্তু আমি নিশ্চিত এটা কোনো ভুতুড়ে কাণ্ড কারখানা নয়, বরং এক্ষুনি গেলে হাতে নাতে প্রমাণ পাওয়া যেত। ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্রই ভুতুড়ে ভয় আমার মন থেকে উড়ে গেলেও ওই রাতের অন্ধকারে ওখানে যেতে কিছুতেই মন সায় দিল না। তাই একরকম জোর গলায় ব্যোমকেশকে বললাম, শশাঙ্কবাবু তো বললেন ওদিকে বিষাক্ত সাপের উপদ্রব আছে। তার উপর যদি সত্যি কোনো অপরাধী চক্র ওখানে ওত পেতে থাকে, তবে অন্ধকারে আমরা ওদের শিকার হয়ে যাব। তার চেয়ে ভালো সকাল হোক। ব্যোমকেশ অন্ধকারের মধ্যেই একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে বলল, তোমার কথাটা মন্দ নয় অজিত। কোনো রকম প্রস্তুতি ছাড়া অন্ধকারে শত্রুর ঘাঁটিতে পা দেওয়া বোকামি হবে। তাছাড়া ওই যে নীলকুঠির ভেতরে আলো জ্বলেছিল, সে এতক্ষণে আমাদের বারান্দার নড়াচড়া বা উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে গেছে। বেশ, তবে ঘরে চলো, সামান্য রাতটুকু বাকি আছে, সকালের আলোর জন্য অপেক্ষা করাই শ্রেয়। আমরা বারান্দা থেকে উঠে ভেতরে ঘরে এলাম। শশাঙ্কবাবু বা তার পরিবারের কেউ জেগে আছেন বলে মনে হলো না।
তবে কুঠির ডান দিকের ওই নিস্তব্ধতা যেন আমাদের দুই বন্ধুকে সারা রাত চোখের পাতায় এক করতে দিল না। বিছানায় শুয়ে শুয়ে আমি কেবলই ভাবছিলাম, কার এই কান্না, আর সেই নীলচে আলোটাই বা কিসের? পরদিন সকালে যখন আমাদের ঘুম ভাঙল, তখন ম্লান রোদ কুঠির ভাঙা পাঁচিলে এসে পড়েছে। দিনের আলো ফুটতেই রাতের সেই অলৌকিক আতঙ্ক কেমন যেন এক ধাক্কায় কেটে গেল। হাত মুখ ধুয়ে বসার ঘরে আসতেই আমাদের জন্য গরম চা আর থালায় করে কিছু চিড়ে ভাজা দিয়ে গেলেন সুজাতা দেবী। শশাঙ্কবাবু তখন বারান্দায় দাঁড়িয়ে কাস্টমসের পোশাক পরছিলেন। আমাদের দেখে উদ্বিগ্ন মুখে এগিয়ে এলেন তিনি। কি ব্যোমকেশবাবু, রাতে কোনো শব্দ পেলেন? আমি তো মাঝরাতে কেমন একটা আওয়াজ পেয়ে ধড়ফড় করে উঠে বসেছিলাম, তবে সাহস হয়নি বাড়ির বাইরে বেরিয়ে আসার। ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ শশাঙ্কবাবু, ওই নীলকুঠির ভুতুড়ে মেম সাহেবের গলা শোনার সৌভাগ্য হয়েছে আমাদের কাল। আচ্ছা শশাঙ্কবাবু, কুঠির ওই ডান দিকের ভাঙা মহলে ঢোকার রাস্তাটা ঠিক কীরকম? মানে সামনের দিক থেকে একটা সরুর রাস্তার মতো দেখেছি, তবে জঙ্গলে ঢাকা, কিন্তু পেছন দিকেও কি কোনো রাস্তা রয়েছে? আর ওদিকের দরজা জানলা কি সব ভেতর থেকে বন্ধ? শশাঙ্কবাবু একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, ওদিকের বড় কাঠের দরজাটা তো সেই কবে থেকে ভেতর থেকে খিল দেওয়া। আসলে কুঠির ওই অংশটা এতটাই জরাজীর্ণ যে আমরা ওদিকের যোগাযোগটা বন্ধই করে রেখেছি। ওদিকের বড় বারান্দার জানলাগুলোর কাঁচ সব ভাঙা, কোনো কোনো পাল্লা হাওয়াতেই খোলে আর পড়ে। তবে দরজা বন্ধ থাকলেও বাইরে থেকে জঙ্গল দিয়ে ঘুরে ওই ভাঙা জানলা গলিয়ে যে কেউ অনায়াসে ভেতরে ঢুকতে পারে। তবে সাপের ভয়ে কেউ ওমুখ হয় না। আর পেছন দিকে একটা রাস্তা ছিল, তবে মনে হয় না এত বছর ব্যবহার না করার কারণে ঠিক আছে। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, বুঝতে পারলাম। আপনি অফিসে যান শশাঙ্কবাবু, আমরা দিনের আলোয় চারপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখি। হ্যাঁ যান, কিন্তু সাবধান ব্যোমকেশবাবু। যেমন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব, তেমনি বিষাক্ত মানুষের উপদ্রব। সনাতন ছেলেটার এই অকাল মৃত্যু আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, কিন্তু নিজেদেরকে একটু সাবধানে রাখবেন। বেশ অনুনয় সুরে কথাটা বললেন শশাঙ্কবাবু। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমরা যা করব নিজেদের সুরক্ষা বজায় রেখেই করব। ব্যোমকেশ চোখে মুখে হালকা হাসি দিয়ে কথাটা বলল। শশাঙ্কবাবু চলে যাবার পর ব্যোমকেশ আমাকে বলল, চলো হে অজিত, রাতে যে জানলাটায় আলো জ্বলছিল, আগে বাইরে থেকে তার তলাটা একটু পরীক্ষা করে দেখা যাক। আমরা কুঠির বাইরে এসে ডান দিকে জঙ্গল ঘেরা অংশটার দিকে গেলাম। এখানে জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছায় না। বড় বড় আগাছা আর পরগাছা কুঠির দেওয়ালগুলোকে কামড়ে ধরেছে। ভাঙা জানলার পাল্লাগুলো ঝুলছে। ব্যোমকেশ মাটির দিকে চোখ রেখে খুব মন্থর গতিতে হাঁটছিল। রাতের ঝিরঝির বৃষ্টিতে মাটি স্যাঁতসেঁতে হয়ে আছে। হঠাৎ সে একটা বড় সেগুন গাছের গুড়ির পাশে থমকে দাঁড়ালো। জায়গাটা কুঠির সেই জানলার ঠিক নিচে, যেখান থেকে আলো দেখা গিয়েছিল। অজিত, এদিকে এসো, একটা জিনিস দেখো। ব্যোমকেশ নিচু হয়ে বসল। আমি ঝুঁকে দেখলাম ভিজে মাটির উপর ঘাসগুলো কেমন যেন থেঁতলে আছে। আর তার চেয়েও বড় কথা, মাটির উপর একটা ছোট্ট গোল টিনের কৌটো পড়ে আছে। ব্যোমকেশ কৌটোটা কুড়িয়ে নিল। কৌটোটার গায়ে কোনো লেবেল নেই, তবে ঢাকনাটা খুলতেই এক ধরনের ঝাঁঝালো গন্ধ বের হল। আমি নাক কুঁচকে বললাম, এ তো কোনো রাসায়নিকের গন্ধ মনে হচ্ছে ব্যোমকেশ। ঠিক ধরেছ অজিত। ব্যোমকেশ কৌটোটা হাতে নিয়ে জানলার দিকে তাকালো। ক্যালসিয়াম কার্বাইডের ওপর জল পড়লেই অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, যা খনিতে বা রাতের অন্ধকারে জঙ্গলে পথ দেখার জন্য বাতিতে জ্বালানো হয়। এই বাতির আলো অত্যন্ত প্রখর আর চড়া হয়। কাল রাতের ঘন অন্ধকারের ভেতর সেই তীব্র আলোটাই দূর থেকে একটা অদ্ভুত মায়াবী গোলকের মতো দেখাচ্ছিল। সাধারণ মানুষ ওটা দেখেই অলৌকিক কিছু ভেবেছে। বাতি? কিরকম? বিজ্ঞানের ভাষায় যাকে বলে অ্যাসিটিলিন গ্যাস। একটা বিশেষ ধরনের টিনের বাতি বা ল্যাম্পের ভেতর নিচের খোপে এই কার্বাইড রাখা হয়,
আর ওপরের খোপ থেকে ফোঁটা ফোঁটা জল তার ওপর পড়ে। ব্যাস, নজেল দিয়ে যে গ্যাসটা বের হয় তাতে আগুন দিলেই চারপাশ আলো করে এক তীব্র চড়া আর প্রখর সাদা আলো জ্বলে ওঠে। আমি অবাক হয়ে বললাম, বলো কি, লণ্ঠনের চেয়েও জোরালো আলো হয়? একদম তাই। বিদ্যুৎহীন খনির ভেতরে পথ দেখতে খনি শ্রমিকরা এই বাতি মাথায় বেঁধে নেয়। এমনকি গভীর জঙ্গলে রাতে শিকার করতে বেরোলে বা নদীতে রাতে মাছ ধরতে গেলেও লোকে এই কার্বাইডের বাতি ব্যবহার করে। এটা কোনো ভূতের আলো নয় অজিত, জ্যান্ত মানুষের কারসাজি। কেউ ইচ্ছে করে বাইরে থেকে এসে এই আলো জেলে মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু কেন ব্যোমকেশ? আমি অবাক হয়ে বললাম, মানুষকে ভয় দেখিয়ে কার কি লাভ? ব্যোমকেশ জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে বলল, লাভের অঙ্কটা অনেক বড় অজিত। এই কুঠির ভাঙা অংশটাকে কেউ একটা সাময়িক আস্তানা হিসেবে ব্যবহার করছে। এমন একটা জিনিস এখানে রাখা হচ্ছে বা পার করা হচ্ছে যা শশাঙ্কবাবু বা অন্য কেউ দেখলে বিপদ। তাই ভূত সেজে সবাইকে দূরে রাখার এই নিখুঁত আয়োজন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় জঙ্গলের ভেতরের সরু পথ দিয়ে একটা খসখস শব্দ হলো। কেউ একজন শুকনো পাতা মারিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। ব্যোমকেশ চট করে তার পাঞ্জাবির পকেটে হাত দিল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখে আমরা দুজনেই অবাক হলাম। তিনি শশাঙ্কবাবুর অফিসের সেই ক্লার্ক তিনকড়িবাবু। তার হাতে একটা লাঠি আর কাঁধে একটা চটের থলি। আমাদের দেখে তিনি থমকে দাঁড়ালেন। তার মুখের বিনীত হাসিটা যেন একটু শুকিয়ে গেল। জঙ্গলের সেই স্যাঁতস্যাঁতে আবছায়ার মধ্যে তিনকড়িবাবু আমাদের দেখে এমনভাবে থমকে দাঁড়ালেন যেন জঙ্গলের কোনো বাঘের মুখে পড়েছে। তার হাতের লাঠিটা কাঁপছিল আর মুখের বিনীত হাসিটা মুহূর্তে উধাও হয়ে এক অদ্ভুত ফ্যাকাশে ভাব ফুটে উঠল। তবে মানুষটি যে ঘুঘু তা বোঝা গেল পরের মুহূর্তেই। তিনি চট করে নিজেকে সামলে নিয়ে এক গালে হেসে বললেন, আরে ব্যোমকেশ বাবু, অজিত বাবু, আপনারা সাত সকালে এই সাপের আস্তানায় কি করছেন? এই তো এখানেই তো কাল রাতে ভুতুড়ে আওয়াজটা পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম একটু পরীক্ষা নিরীক্ষা করে যাই। কিন্তু আপনি এখানে? একগাল হাসি নিয়ে ব্যোমকেশ কথাটা বলল, আমি তো অফিসের কাজে কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম, ভাবলাম শর্টকাট জঙ্গলের পথটাই ধরি। তা কিছু উদ্ধার করতে পারলেন? ব্যোমকেশ পকেট থেকে হাত বের করে খুব স্বাভাবিক ভঙ্গিতে একটা সিগারেট ধরালো। দেশলাইয়ের কাঠিটা নিভিয়ে সে তিনকড়িবাবুর কাঁধের চটের থলিটার দিকে চোখ রাখতেই তিনকড়িবাবু থলিটা মাটিতে নামালো। আর তখনই একটা অদ্ভুত শব্দ হলো। যদিও থলিটা দেখে মনে হচ্ছিল বেশ ভারী, ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, তেমন বিশেষ কিছু নয় তিনকড়িবাবু, শহরতলির মানুষ তো, দিনের আলোয় একটু ডুয়ার্সের প্রকৃতি দেখছিলাম। তা আপনার এই চটের থলিটায় কি রয়েছে? বেশ ভারী মনে হচ্ছে। অফিসের কোনো ফাইল নাকি? তিনকড়িবাবু একটু থতমত খেয়ে চট করে থলিটা আড়াল করার চেষ্টা করলেন। তারপর আমতা আমতা করে বললেন, আগে হ্যাঁ, পুরনো সব ফাইলপত্র। তাছাড়া এই জঙ্গলের রাস্তায় বুনো হাতির উপদ্রব, সাপের ভয়, তাই কিছু জরুরি জিনিসপত্র, আর ফেরার পথে যদি দেরি হয়ে যায় তাই একটা টর্চ লাইট রেখেছি। বড্ড বিপজ্জনক জায়গা যে। তা যা বলেছেন। ব্যোমকেশ মৃদু হাসল। বড্ড বিপজ্জনক জায়গা, বিশেষ করে 18 বছরের ওই ছেলেটা সনাতনের জন্য তো বটেই। আচ্ছা তিনকড়িবাবু, সনাতন ছেলেটি মারা যাওয়ার আগে আপনার সাথে শেষ কবে দেখা হয়েছিল বলতে পারেন? সনাতনের নাম শুনতেই তিনকড়িবাবুর ঢোক গিলে বললেন, আমি আমি সামান্য ক্লার্ক বাবু, ওনারা হলেন মেজবাবু। সনাতন তো মেজবাবুর বাড়ির কাজের ছেলে ছিল। আমার সাথে তার কি সম্পর্ক? তবে হ্যাঁ, ছেলেটা বড্ড অবাধ্য ছিল। ভূতের মুখোশ খুলতে গিয়ে নিজেই শেষ হয়ে গেল। একেই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ব্যোমকেশ আর কথা বাড়ালো না। সে তিনকড়িবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে তিনকড়িবাবু, যান অফিসের কাজ সারুন, আমরাও কুঠির ভেতরে ফিরি। তিনকড়িবাবু হাত জোড় করে নমস্কার জানিয়ে হন্তদন্ত হয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে গেলেন। আমি লক্ষ্য করলাম তার হাঁটার গতি এখন আগের চেয়েও অনেক বেশি দ্রুত।
তিনকড়িবাবু চোখের আড়ালে চলে যেতেই আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, লোকটার আচরণ কিন্তু অত্যন্ত সন্দেহজনক। ব্যোমকেশ আমার কোনো কথার উত্তর দিল না, কিন্তু ওকে দেখলাম জঙ্গলের ভেজা মাটিটার দিকেও তাকিয়ে আছে। তুমি কি একটা জিনিস লক্ষ্য করলে অজিত? কি? আমি কৌতূহলী গলায় জিজ্ঞেস করলাম। তিনকড়িবাবু বললেন তিনি শর্টকাট জঙ্গলের পথ ধরে কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন, কিন্তু কাল রাতে তিনি নিজেই বলেছিলেন ওনার কোয়ার্টার স্টেশন রোডের দিকে, আর এই জঙ্গলের পথটা গিয়েছে সোজা উত্তর দিকের বর্ডারের নোম্যান্স ল্যান্ডের দিকে। লোকটা আমাদের সামনেই সাদা বাংলায় মিথ্যা কথা বলে গেল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, তার মানে তিনকড়িবাবু মিথ্যে কথা বলছেন? তাহলে কি তিনিই রাতের বেলা এই জানলা দিয়ে কার্বাইডের আলো জেলে মানুষকে ভয় দেখায়? সনাতন হয়তো ওকেই দেখে ফেলেছিল। অত তাড়াহুড়ো করো না লেখক ভাইয়া, ধৈর্য ধরো, এখনো তদন্তের কিছুই শুরু হয়নি। ব্যোমকেশ কথাটা বলেই কুঠির বারান্দার দিকে পা বাড়াল, আর ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার হাতে কার্বাইডের কৌটোটা ছিল, সেটা কি করলে? আমার কথা শুনে ব্যোমকেশ ওর পাঞ্জাবির পকেট থেকে কৌটোটা বের করে দেখালো। তারপর যেতে যেতে ও বলতে লাগলো, বুঝলে অজিত, তিনকড়িবাবু এই নাটকের একটা চরিত্র মাত্র, কিন্তু মূল পরিচালক তিনি নন। একটা সামান্য ক্লার্কের পক্ষে এত বড় সাহস বা বুদ্ধির অভাব হওয়াটা স্বাভাবিক। এর পেছনে কাস্টমসের আরও বড় কেউ জড়িয়ে আছে, যেই বর্ডার দিয়ে চোরাচালানের রাস্তাটা পরিষ্কার রাখছে। ভূত না থাকলে তো কাস্টমসের পাহারা বসে যেত এই ভাঙা কুঠিতে। ভূত আছে বলেই রাতে ওদিকে কাস্টমসের কোনো সেপাই যাওয়ার সাহস পায় না। কি চমৎকার চাল ফেঁদেছে দেখছো। আমরা শশাঙ্কবাবুর কুঠিতে বসার ঘরে ফিরে এলাম। দুপুরের দিকে সুজাতা দেবী আমাদের জন্য ভাত আর ডুয়ার্সের নদীর চুনো মাছের ঝাল রেঁধেছিল। আতঙ্কের মধ্যেও ভদ্রমহিলা রান্নার পরিপাটি বজায় রেখেছিলেন দেখে বেশ ভালো লাগলো। খাবার টেবিলে বসে ব্যোমকেশ হঠাৎই সুজাতা দেবীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বৌদি, সনাতন ছেলেটি যখন এই বাড়িতে ছিল, সে কি মাঝে মধ্যে শশাঙ্কবাবুর অফিসের চিঠিপত্র বা ফাইল দিয়ে আসতো? সুজাতা দেবী ভাতের থালা এগিয়ে দিয়ে দিতে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, উনি তো অফিসের অনেক কাজই বাড়িতে বসেই করে। তিনকড়িবাবু মাঝে মধ্যেই ফাইল নিয়ে যেতেন, আবার কোনো জরুরি দরকার হলে সনাতনই সেই ফাইল অফিসে দিয়ে আসতো। ছেলেটা বড্ড চটপটে ছিল। তবে হ্যাঁ, মারা যাওয়ার দিন চারেক আগে সনাতন ওনার একটা পুরনো ফাইল নিয়ে খুব নাড়াচাড়া করছিল। ব্যোমকেশ খাওয়া থামিয়ে চট করে তাকালো। কি ফাইল বৌদি, মনে আছে আপনার? তা তো জানি না ব্যোমকেশবাবু, কাগজপত্রের হ্যাপা আমি বুঝি না। তবে সেদিন এই তিনকড়িবাবু সনাতনকে খুব বকেছিল, বলেছিল সরকারি ফাইলে হাত দিলে চাকরি চলে যাবে। তারপরের দিন থেকেই তো সনাতন এই ভাঙা মহলে ভূতের মুখোশ খোলার কথা বলতে শুরু করলো। ব্যোমকেশ আর কিছু বলল না। ধীরে সুস্থে খাওয়া শেষ করে সে এসে বসার ঘরের আরাম কেদারায় বসল। তার চোখে তখন সেই পরিচিত চলমনে ভাব। শিকারি বিড়াল যেমন ইঁদুরের গর্তের মুখে ওত পেতে বসে থাকে, ঠিক তেমন। দুপুরের খাবার শেষে আমি একটু বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। মাঝে হঠাৎ চোখ মেলতেই দেখলাম ব্যোমকেশ ঘরে নেই। ঘরের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক খুঁজতে লাগলাম ওকে, কিন্তু পেলাম না। বুঝলাম হয়তো কোথাও গেছে, আমাকে প্রয়োজন হলে হয়তো ডাকতো। শেষে আমিও ওই কুঠির আশেপাশের বাগানটায় পায়চারি করতে লাগলাম। ঠিক তখনই দেখলাম ব্যোমকেশ একটি গরুর গাড়ি করে সেখানে এসে নামলো। ওকে দেখা মাত্র জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? আমাকে ডাকতে পারতে। একটা জরুরি কাজ ছিল অজিত, তুমি ঘুমাচ্ছিলে দেখে আর ডাকিনি। এখানকার যাতায়াত ব্যবস্থা ভীষণ খারাপ বুঝলে, অনেক আগেই চলে আসতাম, সেই গরুর গাড়িতেই আসতে হলো। যাই হোক, চলো ভেতরে। ব্যোমকেশের উত্তেজিত ভাবভঙ্গি দেখেই বুঝলাম ও আমাকে কিছু বলবে না। বিকেল 5টা নাগাদ শশাঙ্কবাবু অফিস থেকে ফিরলেন। তার সাথে এলেন খোদ কাস্টমস বিভাগের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট, একজন রাশভারী প্রবীণ ভদ্রলোক। শশাঙ্কবাবু আমাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, উনি হরেনবাবু, অর্থাৎ হরেন চ্যাটার্জি। উনি হলেন আমার সিনিয়র। সনাতনের অপমৃত্যুর খবর পেয়ে উনি নিজেই কলকাতা থেকে আজ তদন্তে এসেছেন। আমি ওনাকে আপনার কথা বলেছিলাম। হরেন চ্যাটার্জি সাহেব ব্যোমকেশের সাথে করমর্দন করে গম্ভীর গলায় বললেন,
নমস্কার ব্যোমকেশবাবু, আপনার নাম আমি কলকাতায় শুনেছি, কিন্তু ডুয়ার্সের এই প্রত্যন্ত বর্ডারে একটা সামান্য চোরের মৃত্যু নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন তা তো আমি বুঝতে পারছি না। স্থানীয় পুলিশ তো একে অ্যাক্সিডেন্ট বলেই রিপোর্ট দিয়েছে। ব্যোমকেশ সোজা হয়ে বসল, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, নমস্কার, নমস্কার মিস্টার চ্যাটার্জি। পুলিশ একে অপমৃত্যু ভাবতেই পারে, কিন্তু অপরাধ বিজ্ঞান বলে যেখানে ভূত থাকে সেখানে আড়ালে থাকে আসলে রক্ত মাংসের জলজ্যান্ত মানুষ। আর আমি এখানে সনাতনের মৃত্যু নয়, এই নীলকুঠির আসল চক্রান্তকারী ভূতকে ধরতে এসেছি। হরেনবাবু ভ্রু কুঁচকে বললেন, চক্রান্তকারী ভূত মানে? আপনি কি ওসব অলৌকিক গল্প বিশ্বাস করছেন? অলৌকিক নয় চ্যাটার্জি বাবু, অত্যন্ত লৌকিক। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কাল রাতে সেই রহস্যময়ী ভূত শুধু কেঁদেছিলেন। আজ রাতে তিনি হয়তো নিজের আসল রূপ দেখাবেন। আপনারা যদি রাজি থাকেন তবে আজ মাঝরাতে কাস্টমসের আসল ভূতকে আমরা হাতে নাতে ধরতে পারি। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই হরেন চ্যাটার্জি আর শশাঙ্কবাবু দুজনেই পরস্পরের দিকে তাকালেন। ঘরের ভেতরের বাতাস এক মুহূর্তে থমথমে হয়ে উঠল। জানলার বাইরে তখন ডুয়ার্সের বুকে ডালপালা মেলে নেমে আসছিল অমাবস্যার ঘন কৃষ্ণ অন্ধকার। হরেন চ্যাটার্জির সেই রাশভারী মেদবহুল মুখে ব্যোমকেশের চ্যালেঞ্জটা শুনে কেমন যেন একটা অস্বস্তির ছায়া খেলে গেল। তিনি চশমাটা খুলে পকেট থেকে রুমাল বার করে মুছতে মুছতে সশব্দে হেসে উঠলেন, বললেন, মাঝরাতে কাস্টমসের ভূত ধরবেন নাকি? রসিকতাটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে ব্যোমকেশবাবু। শশাঙ্ক এমনিতেই আতঙ্কে ভুগছে, তার উপর আপনিও কলকাতার নামী সত্যান্বেষী হয়ে ওনার সাথে এই অলৌকিক নাটকে মেতে উঠলেন। ব্যোমকেশ মৃদু হাসল, কিন্তু তার চোখ দুটো হরেনবাবুর মুখের ওপর স্থির হয়ে রইল। সে শান্ত গলায় বলল, তদন্তের খাতিরে সত্যান্বেষীকে মাঝে মধ্যে একটু নাটুকে হতে হয় মিস্টার চ্যাটার্জি। তবে আপনি যদি আজ রাতে আমাদের সাথে ওঁত পেতে বসেন তাহলে বুঝতে পারবেন এই নাটকের পেছনের সত্যটা কতটা লৌকিক আর নির্মম। কি শশাঙ্কবাবু, আপনার কোনো আপত্তি নেই তো? শশাঙ্কবাবু হাত জোড় করে বললেন, আমার কোনো আপত্তি নেই ব্যোমকেশবাবু, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এই নরক যন্ত্রণা থেকে আমি সপরিবারে মুক্তি চাই। হরেনবাবু আর অমত করতে পারলেন না। অগত্যা ঠিক হলো রাত 11টা নাগাদ আমরা সবাই কুঠির সেই ডান দিকের পরিত্যক্ত বারান্দার অন্ধকারে জড়ো হব। বিকেলের আলো মিলিয়ে যেতেই ডুয়ার্সের বুকে নেমে এলো অমাবস্যার এক নিশ্ছিদ্র ঘন অন্ধকার। অন্ধকার এতটাই নিবিড় হয়ে উঠল যে কুঠির বারান্দার লণ্ঠনের আলোটাও যেন অস্বস্তিহীন মনে হচ্ছিল। আমরা চারজন, আমি, ব্যোমকেশ, শশাঙ্কবাবু এবং হরেন চ্যাটার্জি কুঠির সেই অন্ধকার বারান্দায় পাশাপাশি চেয়ার টেনে বসলাম। কারও মুখে কোনো কথা নেই, শুধু জানলার বাইরে থেকে ধেয়ে আসা ভেজা বুনো হাওয়া আর ঝিঁঝি পোকার এক টানা ডাক ঘরের থমথমে পরিবেশকে আরো ভারী করে তুলছিল। আমি লক্ষ্য করলাম হরেন চ্যাটার্জি মাঝে মধ্যেই পকেট থেকে ঘড়ি বার করে সময় দেখছেন, এবং তার বসার ভঙ্গিটা অত্যন্ত ছটফটে। হয়তো ভয় আর আতঙ্কে তিনি স্থির হয়ে থাকতে পারছিলেন না। রাত তখন প্রায় 11:15। হঠাৎ করেই চারপাশের বুনো শব্দগুলো যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই কুঠির ডান দিকের সেই ভাঙা মহলের সেই চেনা জানলার ওপাশে আবার জ্বলে উঠল সেই নীলচে সাদা আলো। দেওয়ালে দেওয়ালে সেই আলোর আভা এক ভৌতিক নাচের মতো কাঁপতে লাগলো। শশাঙ্কবাবু ভয়ে আমার একটা হাত চেপে ধরলেন। বুঝতে পারলাম ভয়ে তার শরীরটা কাঁপছিল। তার পরের মুহূর্তে এই অন্ধকারের বুক চিরে বাতাসে ভেসে এলো সেই রোমহর্ষক কান্নার শব্দ। শব্দটা এতটাই করুণ আর বীভৎস যে আমার নিজের হাতের টর্চ লাইটটা অবশ হয়ে খসে পড়ার উপক্রম হলো। মনে হলো যেন কোনো এক অদৃশ্য নারী নিজের যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে আর্তনাদ করছে। দেখলেন দেখলেন ব্যোমকেশবাবু? শশাঙ্কবাবু ফিস ফিস করে আর্তনাদ করে উঠলেন। হরেন চ্যাটার্জিও চেয়ার ছেড়ে কিছুটা সোজা হয়ে বসলেন। তিনি রীতিমতন কাঁপা কাঁপা গলায় বললেন, আশ্চর্য,
এ তো সত্যি আর 5টা সাধারণ মানুষের গলার আওয়াজ নয়, ভূতই বোধ হয়। ব্যোমকেশ কিন্তু তখনও শান্ত। সে হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, অজিত, লণ্ঠনটা এদিকে এখানে সামনে নিয়ে এসো তো। লণ্ঠনের ম্লান আলো বসার ঘরে ছড়াতেই ব্যোমকেশ হরেন চ্যাটার্জির ঠিক মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন চেনা শিকারী বিড়ালের মতো এক অদ্ভুত চনমনে ভাব। ব্যোমকেশ শান্ত অথচ দৃঢ় গলায় বলল, মিস্টার চ্যাটার্জি, আপনি বারবার ঘড়ি দেখছিলেন কেন বলুন তো? ব্যোমকেশের কথা শুনে হরেন চ্যাটার্জি বেশ কাঁপা কাঁপা গলায় বলল, ঘড়ি? কই না তো। আরে বাবা, কত রাত হলো সেটাই একবার দেখছিলাম, কিন্তু আপনি এমনভাবে আচমকা জিজ্ঞেস করছেন যে। কেমনভাবে জিজ্ঞেস করছি বলুন? আপনি রীতিমতন আমাকে জেরা করছেন, আর স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ আপনার হলোটা কি? কিন্তু আমার তো মনে হচ্ছে আমি এমনি এমনি আপনাকে জিজ্ঞেস করছি না। আর যদি বলেন জেরা করছি, হ্যাঁ ঠিক তাই। আমার যতদূর অনুমান, আপনি হিসেব মেলাচ্ছিলেন যে বর্ডারের ওপার থেকে গরুর গাড়িগুলো চোরাচালানের আফিমের বস্তা নিয়ে এতক্ষণে নীলকুঠির পেছনের জঙ্গলে পৌঁছালো কিনা, বা এমনও হতে পারে তিনকড়িবাবুর পৌঁছানোর সময় হয়ে এলো, সেটা আবার আমাদের নজরে পড়ে যায় কিনা। কারণ আপনি এখানে আসার পর কারো সাথে যোগাযোগ করে উঠতে পারেননি যে। ব্যোমকেশের এরকম আচমকা অদ্ভুত কথা শুনে আমি পর্যন্ত হতবাক হয়ে গেলাম। ব্যোমকেশ এসব কি বলছে, এরকম তো কোনো কিছুই আমার সাথে আলোচনা করেনি। আর তাছাড়া আলপটকা কোনো কথা বলার মতন তো ব্যোমকেশ নয়। তাহলে কি ইতিমধ্যে সব কিছু আন্দাজ করে ফেলেছে? তবে যাই হোক, ব্যোমকেশের এমন মন্তব্য শুনে হরেনবাবু এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন, এ কি অভদ্রতা ব্যোমকেশ বাবু! আপনি একজন সিনিয়র সরকারি অফিসারের সাথে কিসের চোরাচালানের কথা বলছেন, আর কার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? চোখের সামনে আর কোনো অপরাধী দেখতে না পেয়ে সেই দায় কি আপনি আমার উপরে চাপাতে চাইছেন? আসলে সত্যি কথা হলো, আপনি রহস্যের উদ্ঘাটনই করতে পারবেন না, আর সেই জন্যই কারোর উপরে দোষ চাপানো হয়েছে সেটাই খুঁজছিলেন, তাই না? আপনার সত্যিই মাথাটা খারাপ হয়েছে ব্যোমকেশ বাবু। মাথা সত্যান্বেষীর কোনো দিনই খারাপ হয় না চ্যাটার্জি বাবু। আজ দুপুরে যখন তিনকড়িবাবু জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন, তার কাঁধে চটের থলিতে কি ছিল জানো অজিত? আমি মাথা নাড়লাম। ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, ওটার মধ্যে ছিল কাস্টমসের শিলমোহর দেওয়া লোহার বাটখারা আর লোহার ভারী ছাঁচ। বর্ডার দিয়ে যখন চোরাচালানের সোনা বা কাঁচা আফিম আসে, তখন তা ওজন করার জন্য ওই বাটখারাগুলো ব্যবহার করা হয়। তিনকড়িবাবু কাস্টমসের সামান্য ক্লার্ক হতে পারেন, কিন্তু তিনি আসলে এই অঞ্চলের চোরাচালানের হিসাব রক্ষক। আর তার মাথার ওপর রয়েছে একজন ঊর্ধ্বতন অফিসারের আশীর্বাদ, আর সেই অফিসার হলেন স্বয়ং আপনি, হরেনবাবু। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই হরেন চ্যাটার্জি মুখে একটা এক মুহূর্ত ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? এসব আজগুবি গল্প দিয়ে আপনি আমাকে জড়াতে পারেন না। আর ওই কান্নার আওয়াজ, ওটার ব্যাখ্যা কি দেবেন আপনি? সেই ভূতের আওয়াজটাও বুঝি আমি করি? আজও বোধ হয় আপনাদের সামনে বসে আমি আওয়াজ করছিলাম, তাই না? এ আপনি কাকে ধরে নিয়ে এসেছেন শশাঙ্কবাবু? আমি তো ভেবেছিলাম ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী সত্যি সত্যের অন্বেষণ করতে জানেন, কিন্তু এ তো দেখছি অজিতবাবুর মতো আর একজন লেখক কল্পনার জগতে ভাসছেন। ব্যাখ্যাটা অত্যন্ত সাধারণ হরেনবাবু। আপনি বেশি উত্তেজিত না হয়ে আমাকে কথাটা সম্পূর্ণ করতে দিন। কথাটা বলতে বলতেই ব্যোমকেশ জানলার দিকে এগিয়ে গেল। শশাঙ্কবাবু একজন সৎ অফিসার। তিনি বর্ডারে কড়া পাহারা বসিয়েছিলেন, যাতে কোনো রকম অবৈধ কারবার না হয়। তাই আপনারা এই পরিত্যক্ত নীলকুঠিটাকে বেছে নিলেন চোরাচালানের গোপন আস্তানা হিসেবে। কিন্তু শশাঙ্কবাবু যাতে রাতে কখনোই ভাঙা মহলের দিকে না আসেন, তাই ভূত সেজে সবাইকে দূরে রাখার এই নিখুঁত আয়োজন। আর তাছাড়া শশাঙ্কবাবু যে একজন সৎ অফিসার এটা সবাই জানে, এবং তার বাড়ির আশেপাশে কোনো রকম অনৈতিক অবৈধ কাজ হতে পারে সেটা কারো ধারণাতেও আসবে না। কিন্তু শশাঙ্কবাবুকে তো এসবের থেকে দূরে রাখতে হবে, আর সেজন্যই কার্বাইডের আলো আর ওই কান্নার সুর।
ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কুঠির বাইরে প্রাঙ্গণে ভারী বুটের এবং মানুষের ধস্তাধস্তির আওয়াজ পাওয়া গেল। সাথে সাথেই একটা তীব্র চিৎকার। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আওয়াজটা শুনে আমি রীতিমতো উচ্চস্বরে বলে উঠলাম, ব্যোমকেশ, মনে হচ্ছে বাইরে কেউ চিৎকার করছে। হ্যাঁ, আওয়াজটা শুনে তো মনে হচ্ছে তিনকড়িবাবুর। আমার কথাটা শোনা মাত্র ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলে উঠল, আর ঠিক তখনই হরেন চ্যাটার্জি জানলার দিকে তাকালেন এবং তার চোখে মুখে এক চরম আতঙ্ক প্রকাশ পেল। তিনকড়িবাবুর সেই চেনা গলা কুঠির প্রাঙ্গণে প্রতিধ্বনিত হতেই হরেন চ্যাটার্জি যেন ভয়ে রীতিমতন জমে পাথর হয়ে গেলেন। শশাঙ্কবাবু লণ্ঠনটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে যাচ্ছিলেন, কিন্তু ব্যোমকেশ হাত বাড়িয়ে তাকে থামালো। গম্ভীর গলায় বলল, ব্যস্ত হবেন না শশাঙ্কবাবু। বাঘ যখন খাঁচায় ঢোকে তখন তাড়াহুড়ো করতে নেই, ধীরে ধীরে খেলাতে হয় শুধু। অজিত, তোমার টর্চ লাইটটা জেলে দরজার মুখে ফেলো দেখি। আমি চট করে টর্চটা জেলে দরজার দিকে আলো ফেললাম। উঠোনের অন্ধকার ফুঁড়ে দরজার সামনে এসে দাঁড়ালো দীর্ঘদেহী এক যুবক। তার পরনে কাস্টমসের খাকি উর্দি, হাতে একটি সরকারি রাইফেল, আর তার অন্য হাতটা দিয়ে সে তিনকড়িবাবুর ঘাটটা এমনভাবে চেপে ধরেছিল যেন কোনো শিকারি বিড়াল ইঁদুর ধরেছে। তিনকড়িবাবুর চশমাটা নাকের উপর ঝুলে পড়েছে, আর তার সেই স্বাদের চটের থলিটা এখন সেই যুবকের অন্য হাতে ঝুলছে। যুবককে দেখে শশাঙ্কবাবু অবাক হয়ে বলে উঠলেন, আরে, এ তো আমাদের চৌকির কাস্টম সেপাই বীরেন সিংহ। বীরেন, তুমি এত রাতে এখানে? আর তিনকড়িকে এভাবে? বীরেন সিংহ ঘরের ভেতরে এসে তিনকড়িবাবুকে একটা ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর শশাঙ্কবাবুকে একটা কড়া স্যালুট ঠুকে বলল, ভাইকে মেজবাবু, কাল বিকেলবেলা কলকাতা থেকে আসার পথেই এই ব্যোমকেশবাবু আমাকে স্টেশনে একটা বিশেষ দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। উনি বলেছিলেন এই দুদিন রাতে আমি যেন কাস্টমস অফিসের দিকে না গিয়ে সোজা বর্ডারের নো ম্যানস ল্যান্ডের জঙ্গলি রাস্তার মুখে ওত পেতে বসে থাকি, আর নজর রাখি যে ওপার থেকে গরুর গাড়িগুলো এলে কে তাদের সাথে সাক্ষাৎ করে। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ তখন ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে শান্তিতে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। অর্থাৎ কাল বিকেলে তিনকড়িবাবু যখন আমাদের গরুর গাড়িতে করে নিয়ে আসছিলেন, তখনই ব্যোমকেশের তীক্ষ্ণ চোখ অনেক কিছু আঁচ করে ফেলেছিল এবং সে গোপনে এই চালটা চেলে রেখেছিল। সাব্বাস ব্যোমকেশ। তারপর কি হলো বীরেন? সবটা সবাইকে খুলে বলো। ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এই কথাটা বলল। বীরেন সিংহ মেঝের উপর সেই চটের থলিটা ধপাস করে নামিয়ে রাখল। বীরেন বলল, আগে বাবু, রাত 11টা নাগাদ দেখলাম ওপার থেকে 3টে গরুর গাড়ি ভারী বস্তা নিয়ে জঙ্গলের ভেতরে এসে দাঁড়ালো, আর কুঠির এই তিনকড়িবাবু ও হরেনবাবু সাহেবের খাস চাপরাশি সেখানে দাঁড়িয়ে মালগুলো বুঝে নিচ্ছিল। গরুর গাড়িগুলো চলে যেতেই তিনকড়িবাবু মাল ওজনের সেই লোহার বাটখারা আর খাঁজগুলো এই থলিতে পুরে ছোট কাঁচা রাস্তা দিয়ে কুটির দিকে পালাচ্ছিল, আর আমি তখনই ওনাকে হাতে নাতে ধরে ফেলেছি। তিনকড়িবাবু তখন মেঝেতে বসে কাঁপছেন আর হরেন চ্যাটার্জির দিকে তাকিয়ে করুণ চোখে হাত জোড় করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে তিনকড়িবাবু যা করেছেন সবটাই হরেন চ্যাটার্জির কথা অনুযায়ী। তবে অবস্থা বেগতিক দেখে নিজের খোলস বদলানোর শেষ চেষ্টা করতে লাগলেন হরেন চ্যাটার্জি। তিনি বীরেনের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, বীরেন সিংহ, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি কাস্টমসের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট। এই তিনকড়ি চোর হতে পারে, চোরা চালানের সাথে যুক্ত হতে পারে, কিন্তু তার সাথে আমার নাম জড়ানোর সাহস তোমার হয় কি করে? ব্যোমকেশ বাবু, আপনার কোনো মন গড়া গল্প কিন্তু কোর্টে টিকবে না। আপনি যেই সব গৌরচন্দ্রিকা বর্ণনা করছেন, আমার বিরুদ্ধে মন্তব্য পেশ করছেন, তার কোনো অকাট্য প্রমাণ কি আছে আপনার কাছে? ব্যোমকেশ আরাম কেদারা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়াল। হরেনবাবুর খুব কাছে গিয়ে তার চোখের দিকে চোখ রেখে বলল, প্রমাণ তো বীরেন সিংহ দিয়েই দিল চ্যাটার্জি বাবু। তিনকড়িবাবু যখন বর্ডারের মুখে দাঁড়িয়ে মাল নিচ্ছিলেন, তখন তার সাথে আপনার খাস চাপরাশিও ছিল। আপনার চাপরাশি কি আপনার নির্দেশ ছাড়া এত বড় আন্তর্জাতিক চোরাচালানের খেলায় নামার সাহস পায়? ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্রই হরেনবাবু থমকে গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না। অর্থাৎ উত্তর কি দেবেন সেটাই হয়তো বুঝতে পারছিলেন না।
ব্যোমকেশ এবার মেঝেতে বসা তিনকড়িবাবুর দিকে তাকালো। তার গলার স্বর এবার আরও গম্ভীর হয়ে উঠল। কি বাবু? মেজবাবু অর্থাৎ শশাঙ্কবাবু সৎ অফিসার বলে আপনারা কাস্টমসের বড় সাহেবকে হাত করে এই পরিত্যক্ত নীলকুঠিকে আফিম আর কাঁচা সোনার গোদাম বানিয়েছিলেন, আর পাহারা এড়াতে ভুতুড়ে নাটক ফেঁদেছিলেন। কিন্তু 18 বছরের ওই ছেলেটা সনাতন তো বোকা ছিল না, তার চোখ দুটো সজাগ ছিল। সে মাঝরাতে আপনাকে ওই ভাঙা জানলা দিয়ে কার্বাইডের আলো জ্বালতে আর ওই অদ্ভুত কান্না তৈরি করতে হাতে নাতে ধরে ফেলেছিল আর সচক্ষে দেখেও নিয়েছিল। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমি নিজে ওই কুঠির আশেপাশে পরীক্ষা করেছি, যেখানে ভেজা মাটির মধ্যে আফিমের গুঁড়োর উপস্থিতি রয়েছে। আর এই সব কিছুই সনাতন জানতো, তাই তো? তিনকড়িবাবু আর নিজেকে সামনে রাখতে পারলেন না। তিনি হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, আমাকে বাঁচান ব্যোমকেশবাবু, আমি ইচ্ছে করে কিছু করিনি। সনাতন সনাতন আমাকে ধরে ফেলার পর বলেছিল সে মেজবাবুকে সব বলে দেবে। আমি কলকাতায় বড় সাহেবকে জরুরি ট্রাঙ্কাল করে জানাই। বড় সাহেবই আমাকে হুকুম দেন সনাতনকে চিরতরে সরিয়ে দিতে হবে, না হলে আমাদের লাখ লাখ টাকার আফিমের ব্যবসা ভেস্তে যাবে। তো আমি তো সাধারণ একটা কর্মচারী মাত্র, আমাকে বড় আধিকারিকরা যা বলবে তাই তো করতে হবে, নইলে আমার চাকরিটাই যে থাকবে না। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কথাগুলো বলেই আরও উচ্চস্বরে কাঁদতে লাগলো তিনকড়ি। ঘরের ভেতরের বাতাস এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য এক পিন পতন নিস্তব্ধতা। শশাঙ্কবাবু তিনকড়ির মুখ থেকে কথাগুলো শোনার পর স্তম্ভিত হয়ে হরেন চ্যাটার্জির দিকে তাকিয়ে রইলেন। আমি উত্তেজিত হয়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, সবই তো বোঝা গেল ব্যোমকেশ, কিন্তু সনাতনকে এরা মারল কি করে? তার শরীর তো কোনো আঘাতের দাগ ছিল না। আর সরকারি ডাক্তারবাবুই বা কেন বললেন যে তীব্র ভয়ে হার্ট ফেল করে মারা গেছে? ডাক্তার কি তবে এদের দলে? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, না অজিত, ডাক্তারবাবু এদের দলে ছিলেন না। তবে তিনি এই জঙ্গলের চোরা কারপাড়িদের মারাত্মক গোপন রহস্য ধরতে পারেননি, আর সেই রহস্যটাই লুকিয়ে আছে সনাতনের শরীরে। তবে আমি নিজে আজ এখানকার সরকারি হাসপাতালে গিয়েছিলাম। আমি ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেই আমাকে জানান যে তিনিও কিছু একটা সন্দেহ করেছিলেন। তবে বিষয়টা যেহেতু স্থানীয় পুলিশ আগেই ধামাচাপা দিয়ে দিয়েছেন, তাই তিনি আর এই বিষয় নিয়ে মাথা ঘামাননি। আর সেখান থেকেই আমি জানতে পেরেছি সনাতনের আসল মৃত্যুর কারণ কি। শশাঙ্কবাবুর সেই প্রকাণ্ড বসার ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হরেন চ্যাটার্জি কাঠের চেয়ারটায় প্রায় স্তব্ধ হয়ে মূর্তির মতন বসে রয়েছেন। তার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। মেঝেতে বসে তিনকড়িবাবু তখন ফুঁপিয়ে কাঁদছেন, আর দরজার মুখে রাইফেল হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কাস্টমস সেপাই বীরেন সিংহ। ব্যোমকেশ পকেট থেকে আরও একটা সিগারেট বার করে ধরালো। তারপর দেশলাইয়ের কাঠিটা নিভিয়ে শশাঙ্কবাবুর দিকে তাকিয়ে বলল, শশাঙ্কবাবু, রাত অনেক হয়েছে। সুজাতা দেবী নিশ্চয়ই পাশের ঘরে আতঙ্কে জেগে আছেন। বীরেন যখন আসামিদের কবজা করে ফেলেছে, তখন ওই বাকি রাতটুকু না ঘুমিয়ে বরং ওই নীলকুঠির অলৌকিক কঙ্কালের ভেতরের আসল সত্যটা বুঝে নেওয়া যাক। কি বলো হে লেখক ভায়া? শুধু অজিত কেন ব্যোমকেশবাবু, এই মুহূর্তে আমারও সবটা জানা দরকার। আর তাছাড়া হরেনবাবু আমার সিনিয়র, আমি জানি না উনি কি করে এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারেন। আর তিনকড়ি বাবুকেও আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সবটা জানা দরকার। দরকার হলে সারা রাত জেগে শুনবো, সকাল হতেই পুলিশকে খবর দেব আমি। তবে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে, আমাদের এই দেশের সাথে, আমি ভাবতেও পারছি না। শশাঙ্কবাবু নিজের চেয়ারে বসতে বসতে এই কথাটা বললেন। তবে সম্পূর্ণ বিষয়টা জানার জন্য আমারও কিন্তু কৌতূহল কম হচ্ছিল না। তার কারণ আমি ব্যোমকেশের ছায়াসঙ্গী হওয়া সত্ত্বেও ওর এই রহস্যভেদ তদন্ত করার কৌশল কিছুই আমি জানি না। আমি চেয়ারটা ব্যোমকেশের আরও কাছে টেনে নিয়ে বসলাম। মনের ভেতর তখন এক রাশ কৌতূহল আর প্রশ্ন কিলবিল করছে। শশাঙ্কবাবুও ব্যাকুল চোখে ব্যোমকেশের দিকে তাকালো। শশাঙ্কবাবু ঘরের দরজাটা ভালো করে আটকে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি সরকারি চাকরি করি, আইন কানুন কিছুটা বুঝি,
কিন্তু এই জঙ্গলের ভেতর বসে আপনি যেভাবে কলকাতার বুকে বসে থাকা বড় সাহেব হরেন চ্যাটার্জির অপরাধের জাল টেনে বের করলেন, তা আমার কল্পনার বাইরে। দোহাই আপনার, প্রথম থেকে আমাকে বুঝিয়ে বলুন আপনি কি করে এই অতল রহস্যের তল পেলেন। ব্যোমকেশ একটা লম্বা ধোঁয়া ছেড়ে আরাম কেদারায় গা এলিয়ে দিল। তার তীক্ষ্ণ চোখ দুটোতে তখন সত্য খুঁজে পাওয়ার এক পরম তৃপ্তি। সে বলতে শুরু করল, শশাঙ্কবাবু, রহস্যের শুরু কিন্তু ডুয়ার্সে নয়। শুরু হয়েছিল কলকাতার হ্যারিসন রোডের আমাদের বসার ঘরে, যেদিন আপনি প্রথম আপনার সমস্যার কথা নিয়ে এলেন। আপনি যখন বললেন যে দেশভাগের পর বর্ডারের চৌকিতে আপনার পোস্টিং হয়েছে এবং সরকার আপনাকে এই পরিত্যক্ত নীলকুঠিতে থাকার জায়গা দিয়েছে, তখনই আমার মাথায় প্রথম খটকাটা লাগে। দেশভাগের পর রাতারাতি ভারত আর পূর্ব পাকিস্তানের মধ্যে একটা নতুন সীমান্ত তৈরি হয়েছে, আর যে কোনো নতুন সীমান্ত মানেই অপরাধীদের কাছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার এক মস্ত বড় চোরাপথ। কাঁচা সোনা, রেশম আর কাঁচা আফিমের মতো মূল্যবান জিনিস পারাপার করার জন্য এই ডুয়ার্সের জঙ্গল যে সব থেকে নিরাপদ আস্তানা, সাধারণ যে কোনো অভিজ্ঞ মানুষটা এটা আন্দাজ করতে পারে। আমি ভাবলাম কাস্টমসের কোনো বড় অফিসার যদি চোরাচালানের সাথে যুক্ত থাকেন, তবে তিনি এমন একটা জায়গা খুঁজবেন যেখানে মাল লুকিয়ে রাখলে কারো সন্দেহের অবকাশ থাকবে না। এই বিশাল পরিত্যক্ত নীলকুঠির চেয়ে ভালো গুদাম আর কি হতে পারে? কিন্তু সমস্যা একটাই, এই কুঠিতে সপরিবারে বাস করেন শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়, যিনি একজন অত্যন্ত কড়া এবং সৎ অফিসার। শশাঙ্কবাবুর কড়া পাহারার চোখ এড়িয়ে রাতে এই ভাঙা মহলে মাল নামানো বা পার করা অসম্ভব। তাই চোরা কারবারিদের প্রয়োজন ছিল এমন একটা হাতিয়ার যা মানুষ ভয়ে এদিকে আসার কথা কল্পনাও করতে পারবে না। আর ভূত হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং মোক্ষম হাতিয়ার। কোনো অলৌকিক ভূত যদি এই ভাঙা মহলে রাজত্ব করে, তবে রাতে কাস্টমসের কোনো সাধারণ সেপাই বা পাহারাদার সাপের ভয়ে আর ভূতের আতঙ্কে অমুখ হবে না। ফলে চোরাচালানের রাস্তা এক্কেবারে পরিষ্কার। এই ছকটা মাথায় রেখেই আমি কলকাতা থেকে রওনা হয়েছিলাম। ব্যোমকেশের কথাটা শেষ হতেই আমি মাঝখান থেকে অধৈর্য হয়ে বলে উঠলাম, সে তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু তিনকড়িবাবু যে এই খেলায় জড়িত, আর দুপুরে ওনার কাঁধের ওই চটের বস্তার ভেতরে কি ছিল তা তুমি না খুলেই কি করে অত নিখুঁতভাবে বলে দিলে? ব্যোমকেশ মুচকি হেসে আমার দিকে তাকালো, বলল, অজিত, সত্য সবসময় আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায়, শুধু দেখার মতো চোখ থাকা চাই। কাল বিকেলে যখন আমরা এই স্টেশনে নামলাম, তখন শশাঙ্কবাবু নিজে না এসে তিনকড়িবাবুকে পাঠিয়েছিলেন। তিনকড়িবাবু ভদ্রলোক, অত্যন্ত বিনীত, মুখে সারাক্ষণ একগাল হাসি। কিন্তু গরুর গাড়িতে আসার সময় যখন তুমি ওনাকে ভূতের ব্যাপারে জিজ্ঞেস করলে, তখন তিনি বললেন যে মেম সাহেবের ছায়া তিনি নিজের চোখে দেখেছেন, আর সনাতনের মৃত্যু নাকি অলৌকিক অভিশাপ। একজন সরকারি অফিসের সামান্য ক্লার্ক, যিনি 24 ঘন্টা বর্ডারের কাগজের হিসেব রাখেন, তিনি এত সহজে অলৌকিক তত্ত্বে বিশ্বাস করে নিচ্ছেন এবং আমাদের মনেও সেই ভয়টা ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। এটা কি স্বাভাবিক? ওনার অতিভক্তি দেখেই আমার মনে প্রথম সন্দেহের বীজ বোনা হয়েছিল। আর আজ দুপুরের ঘটনাটা তো একেবারে হাতে নাতে। তিনকড়িবাবু বললেন তিনি শর্টকাট জঙ্গলের পথ ধরে কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন, অথচ কাল রাতে তিনি নিজেই বলেছিলেন ওনার কোয়ার্টার স্টেশন রোডের দিকে, যা সম্পূর্ণ উল্টো দিকে। আর এই জঙ্গলের পথটা গিয়েছে সোজা উত্তর দিকের বর্ডারের নোম্যান্স ল্যান্ডের দিকে। অর্থাৎ তিনি আমাদের সামনেই একটা সোজা সাপটা মিথ্যা কথা বললেন। তার উপর তিনি যখন আমাদের দেখে ভয় পেয়ে কাঁধের চটের থলিটা মাটিতে নামালেন, তখন একটা ভারী লোহার ধূপ শব্দ হয়েছিল। তুমি থলির ওজনের দিকে নজর দাওনি অজিত, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। তিনকড়িবাবু যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই সেই চটের থলিটা রেখেছিলেন, আর তখনই ভেজা মাটিতে অস্পষ্ট একটা ছাপ পড়ে যায়। তার মানে চটের থলিতে সাধারণ হালকা কোনো জিনিস ছিল না, ওটার ভেতর অত্যন্ত ভারী কিছু ছিল। কাস্টমসের লাইনে কাঁচা সোনা বা আফিম যখন বর্ডার পার হয়ে আসে,
তখন তার ওজন এবং খাঁটিত্ব পরীক্ষা করার জন্য কাস্টমস অফিসের শিলমোহর দেওয়া বিশেষ লোহার বাটখারা আর ছাঁচ ব্যবহার করা হয়। আর ওই ভেজা মাটিতে ছাপ ছিল বাটখারার। তিনকড়িবাবু যেহেতু কাস্টমসের হিসাব রক্ষক, তাই বর্ডার থেকে মাল পাচার করার সেই মালের হিসাব মেলাতে ওনার এই বাটখারাগুলোর প্রয়োজন হয়। দুপুরে তিনকড়িবাবু আসলে কাস্টমস অফিস বা ওনাদের গোপন আস্তানা থেকে সরকারি বাটখারা ও ওজনের ছাঁচগুলো থলিতে লুকিয়ে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছিলেন, যাতে রাতে ওপারে মাল এলে ওজন করা যায়। শশাঙ্কবাবু এবার উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, তা না হয় বুঝলাম ব্যোমকেশ বাবু, কিন্তু এই বীরেন সিংহকে আপনি কখন এই কাজে লাগালেন? আমরা তো 24 ঘন্টা আপনার সাথেই ছিলাম। ব্যোমকেশ সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ঝেড়ে বলল, কাল বিকেলে আপনারা যখন স্টেশনে গরুর গাড়িতে আমাদের ট্রাঙ্ক তুলছিলেন, তখন আমি একটু জলের খোঁজে স্টেশনের ভেতরের দিকে গিয়েছিলাম। সেখানেই আমি কাস্টমসের সেবায় বীরেন সিংহকে দেখতে পাই। বীরেনের বাড়ি বিহারে। সে ডুয়ার্সের এই অলৌকিক ভূত প্রেতে বিশ্বাস করে না, বরং নিজের রাইফেলের ওপর তার ভরসা বেশি। বীরেনকে আপনি খুব বিশ্বাস করেন, সেটাও বুঝলাম। আমি বীরেনকে আড়ালে ডেকে নিজের পরিচয় দিই এবং বলি, এই কদিন রাতে সে যেন নিজের ডিউটি বদলে কুঠির আশেপাশে না থেকে সোজা বর্ডারের ওই নোম্যান্স ল্যান্ডের জঙ্গলের মুখে মত পেতে বসে থাকে। বীরেন আমার কথা রেখেছিল। আজ রাতে যখন বর্ডারের ওপার থেকে গরুর গাড়ি করে আফিমের বস্তা এসে পৌঁছায়, তখন তিনকড়িবাবু আর হরেনবাবুর খাস চাপড়াশি সেখানে মাল নিচ্ছিল। বীরেন ঠিক সময়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তিনকড়িবাবুকে ধরে ফেলেছে। আমি এবার আসল প্রশ্নটা করলাম, যা আমাকে কাল রাত থেকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ব্যোমকেশ, এবার ওই নীলকুঠির কান্নার রহস্যটা বল। নিঝুম জঙ্গলে অমন বুক ফাটা করুণ নারীর গলার আওয়াজ কোত্থেকে আসছিল বলো তো? হ্যাঁ, ওটা কি সত্যি তবে কোনো মানুষের গলা, নাকি গ্রামোফোন জাতীয় কিছু? ব্যোমকেশ এবার হাঁ হাঁ করে হেসে উঠল, বলল, না না অজিত, ওটা কোনো মানুষের জ্যান্ত গলাও নয়, আবার কোনো গ্রামোফোনের রেকর্ডও নয়। চোরা কারবারিরা গ্রামোফোন ব্যবহার করার মতো বোকামি করবে না, কারণ গভীর জঙ্গলে গ্রামোফোনের দম দেওয়ার খড়খড় শব্দ বা পিনের আওয়াজ ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তাছাড়া গ্রামোফোনের আওয়াজ এতদূর পর্যন্ত শোনাতো না। এর পেছনে রয়েছে প্রকৃতির এক আদিম বিজ্ঞান, যাকে বলা হয় অ্যাউলিয়ান এফেক্ট। অ্যাউলিয়ান এফেক্ট। আমি আর শশাঙ্কবাবু দুজনে একসাথে শব্দ উচ্চারণ করলাম। তবে এটা ঠিক যে মাঝে মাঝে ব্যোমকেশ এমন সব শব্দ উচ্চারণ করে, এটাও যতক্ষণ না পর্যন্ত ব্যাখ্যা করে ততক্ষণ বোঝার উপায় নেই। আমি জিজ্ঞেস করলাম, এটা আবার কি জিনিস, বুঝিয়ে বলো তো। আমার দেখা থেকে শশাঙ্কবাবু ভীষণ অবাক হয়ে বললেন, আমিও জানতে চাই ব্যোমকেশ বাবু। আমরা দুজনে জিজ্ঞাসা মুখের দিকে তাকিয়ে ব্যোমকেশ মুচকি হাসল। তারপর হরেনবাবুর দিকে তাকিয়ে বলল, কি হরেনবাবু, আপনি বলবেন এই বিষয়টা, নাকি আমাকে কষ্ট করে বলতে হবে? আমি খেয়াল করলাম ব্যোমকেশের কথাটা শুনেও মাথা নিচু করে চুপ করে বসে রয়েছেন হরেনবাবু। তার মুখে বিন্দুমাত্র কোনো কথা নেই। এমনকি তিনকড়িবাবুও মাথা নিচু করে বসে আছে মেঝেতে। আচ্ছা, যাই হোক, আপনারা যখন কিছুই বলবেন না, তাহলে আমাকেই তো বলতে হয়। ব্যোমকেশ কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর আমাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই নীলকুঠির ডান দিকের ভাঙা মহলটা উত্তর পশ্চিম কোণে অবস্থিত। ডুয়ার্সের এই পার্বত্য অঞ্চলে রাতে যখন তীব্র পাহাড়ি হাওয়া বয়, তখন বাতাস খুব দ্রুত গতিতে ওই জঙ্গলের দিক থেকে এসে কুঠির দেওয়ালে ধাক্কা খায়। তিনকড়িবাবুরা কি করেছিলেন জানেন? কুঠির ওই অংশের কার্নিশের একটা ভাঙা ফাঁপা ফোকরের মধ্যে কায়দা করে একটা পুরনো লোহার চোঙা, বলতে পারেন গ্রামোফোনের ভাঙা হর্ন বসিয়ে রেখেছিলেন। চোঙাটির ভেতরের অংশটা এমনভাবে তৈরি যাতে বাইরের তীব্র হাওয়া যখন একটা নির্দিষ্ট কোণে ওই সরু চোঙার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন বাতাসের গতি এবং ফাঁপা দেওয়ালের প্রতিধ্বনিতে ঠিক এই রকম একটা তীক্ষ্ণ, করুণ আর ভাঙা কান্নার সুর তৈরি হয়। বাতাসে ফোঁ দিলে যেমন বাঁশি বাজে, এটা ঠিক তেমনই এক বিশাল প্রাকৃতিক বাঁশি। তিনকড়িবাবু কেবল চোরাচালানের রাতে বা অমাবস্যার দিনে
ওই চোঙার মুখের ঢাকাটা খুলে দিতেন, যাতে রাতের হাওয়া ঢুকে অদ্ভুত কান্নার শব্দ তৈরি করতে পারে। বাকি দিনগুলোতে তিনি ওটা বন্ধ রাখতেন, যাতে রোজ রোজ কান্না শুনে মানুষের সন্দেহ না হয়। কি চমৎকার এবং শয়তানি বুদ্ধি ভেবে দেখেছেন? শশাঙ্কবাবু নিজের কপালে হাত দিয়ে বললেন। আশ্চর্য! আর ওই নীল আলোটা? ব্যোমকেশ বলল, ওটা তো আরো সহজ। আজ দুপুরে জানলার ঠিক নিচে আমি যে ছোট গোল টিনের কৌটোটা কুড়িয়ে পেয়েছিলাম, তা থেকে এক ধরনের ঝাঁঝালো গন্ধ আসছিল। ওটা ছিল কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইডের গুঁড়ো। খনিতে বা পাহাড়ি গুহায় যেখানে তীব্র আলোর প্রয়োজন হয়, সেখানে কার্বাইডের বাতি ব্যবহার করা হয়। এই বাতি যখন বাতাসে জ্বলে, তখন তা এক ধরনের অদ্ভুত নীলচে সাদা আভা তৈরি করে, যা সাধারণ আগুনের আলোর মতো লাল বা হলুদ হয় না। তিনকড়িবাবু কুঠির ভেতরে ঢুকে জানলার পাশে একটা কার্বাইডের বাতি জেলে দিয়ে চলে আসতেন। ভাঙা জানলার কাঁচ আর কুয়াশার ভেতর দিয়ে বাইরে থেকে যখন মানুষ সেই নীলচে সাদা নড়াচড়া করতে থাকা আলো দেখত, তখন তাদের মনে হতো কোনো প্রেতাত্মা আলো হাতে ঘুরে বেড়াচ্ছে। ঘরের পরিবেশ এবার পুরোপুরি শান্ত হয়ে এসেছে। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, ব্যোমকেশ, সব রহস্যের জট তো তুমি অতি সহজে খুলে দিলে, কিন্তু 18 বছরের ওই নিরীহ সাহসী ছেলে সনাতন, তাকে এরা কেন মারল আর কিভাবে মারল? ডাক্তারবাবুর রিপোর্টে তো কোনো বিষ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ব্যোমকেশের মুখের হাসিটা এবার মিলিয়ে গেল, তার চোখ দুটো করুণ হয়ে উঠল। সে বলল, সনাতনের মৃত্যুটাই এই কাহিনীর সবচেয়ে নারকীয় অংশ অজিত। সনাতন ছিল অত্যন্ত কৌতূহলী আর সাহসী। সে যখন শশাঙ্কবাবুর অফিসের পুরনো ফাইল নাড়াচাড়ার সূত্রে জানতে পারে যে বর্ডারের কিছু মালের হিসেবে বড় রকমের গরমিল আছে, তখন তার মনে সন্দেহ জাগে। গত মঙ্গলবার রাতে সে কাউকে কিছু না জানিয়ে ভূতের মুখোশ খুলতে ওই ভাঙা মহলের জানলা গোলে ঢুকে পড়ে। দুর্ভাগ্যবশত সে রাতেই তিনকড়িবাবু আর হরেনবাবুর লোক সেখানে চোরাচালানের মাল লোকাচ্ছিল, অর্থাৎ সমস্ত রকমের চোরাই মাল ওই নীলকুঠিতে জমা করত। তারপর সুযোগ বুঝে সব জায়গায় ওরা পৌঁছে দেয়, আর সেজন্যই সবাইকে এই নীলকুঠি থেকে দূরে রাখাটাই উদ্দেশ্য। সনাতন তাদের এই কার্বাইডের আলো আর লোহার চোঙার কারসাজি হাতে নাতে ধরে ফেলে। সে তিনকড়িবাবুকে চিনে ফেলে এবং বলে যে সে মেজবাবুকে সব জানিয়ে দেবে। তিনকড়িবাবু ভয় পেয়ে তৎক্ষণাৎ কলকাতায় হরেন চ্যাটার্জিকে ট্রাঙ্ক কল করেন। হরেনবাবু বুঝতে পারেন যে সনাতন বাইরে এলে ওনাদের এই কোটি টাকার আফিমের ব্যবসা লাটে উঠবে। তিনি তিনকড়িকে হুকুম দেন সনাতনকে চিরতরে চুপ করিয়ে দিতে। কিন্তু সনাতনকে যদি গুলি করে বা গলা টিপে মারা হয়, তবে পুলিশের তদন্ত হবে, পোস্টমর্টেম হবে এবং চোরা চালানের গন্ধ বাইরে চলে আসবে। তাই তারা এমন এক পথ বাঁচল যা জঙ্গলি রহস্যের আড়ালে ঢাকা পড়ে যায়। এতক্ষণ কথাটা বলার পর ব্যোমকেশ থামল। তারপর তিনকড়িবাবুর সামনে ঝুঁকে ব্যোমকেশ বলল, সনাতনকে কি করে মেরেছেন সেটা আপনি বললে বেশি ভালো হয় তিনকড়িবাবু, কারণ কাজটা যেহেতু আপনারা করেছেন, তাই ভালোভাবে আপনিই বলতে পারবেন, যদিও উত্তর আমার কাছে আছে। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই তিনকড়িবাবু উচ্চস্বরে কাঁদতে লাগলেন। আমি কিছু করিনি স্যার, আমাকে বাঁচান। তার এই কান্নাকাটি দেখে ব্যোমকেশ তাকে এবার রীতিমতন ধমক দিল। অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই তিনকড়িবাবু, আসল সত্যিটা বলুন। এবারে তিনকড়িবাবু কান্না জড়ানো গলায় বলতে লাগলেন, এই গভীর জঙ্গলে এক ধরনের অত্যন্ত বিষাক্ত বুনো লতা পাওয়া যায়, স্থানীয় ভাষায় যাকে বলে কালনাগিনী লতা। এই লতার পাতার রস যদি কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করে, তবে তা কোনো বাহ্যিক ক্ষতের দাগ বা রক্তপাতের চিহ্ন না রেখেই সরাসরি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অচল করে দেয়। হৃদযন্ত্রের গতি স্তব্ধ হয়ে মানুষ মাত্র কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। ডাক্তাররা একে সাধারণ কার্ডিয়াক অ্যারেস্ট বা তীব্র ভয়ে হার্ট ফেল বলেই মনে করেন, কারণ সাধারণ পোস্টমর্টেমে এই বুনো বিষের উপাদান ধরা পড়ে না। তিনকড়িবাবুরা সনাতনকে জোর করে ধরে সেই বিষাক্ত পাতার রস খাইয়ে দেয়। তারপর তার মৃতদেহটা কুঠির পেছনের শুকনো নালায় ফেলে আসে, যাতে সবাই ভাবে যে ভূত দেখে ছেলেটি ভয়ে হার্ট ফেল করে মারা গেছে।
ডুয়ার্সের গ্রামীণ ডাক্তারবাবু বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন না পেয়ে সহজ সরল বিশ্বাসে ওটাকে ভূতের ভয় বা অলৌকিক মৃত্যু বলে সার্টিফিকেট দিয়ে দেন। আমাকে ক্ষমা করুন মেজবাবু, বড় সাহেবের হুকুম না মানলে ওরা আমাকেও মেরে ফেলতো। আমি পাপ করেছি, আমি সনাতনকে মেরেছি। শশাঙ্কবাবু রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে হরেন চ্যাটার্জির সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনি কাস্টমসের মতো একটা সম্মানীয় বিভাগের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট হয়ে নিজের পকেট ভরার জন্য একটা 18 বছরের বাচ্চার প্রাণ কেড়ে নিলেন। আপনার লজ্জা করে না? হরেন চ্যাটার্জি সাহেব তখন সম্পূর্ণ নির্বাক। তার অহংকার, তার ক্ষমতা সব যেন ব্যোমকেশের যুক্তির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে। তিনি শুধু ফিসফিস করে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি সব প্রমাণ করলেন, কিন্তু আদালতে আমার বিরুদ্ধে কোনো লিখিত প্রমাণ কি দিতে পারবেন? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে হরেনবাবুর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক অবজ্ঞার হাসি। সে বলল, আদালতের চিন্তা আপনাকে করতে হবে না মিস্টার চ্যাটার্জি। বীরেন সিংহ যে আফিমের পুঁটলিগুলো ধরেছে, তার পাশাপাশি তাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কয়েক ঘা দিলেই সব কিছু উগরে দেবে। তাছাড়া আরও অন্যান্য জিনিসের সাথে এই চোরাই মালগুলো পাচার হয়েছে। ওই বস্তাগুলোর মধ্যে যেই শিলমোহরগুলো ব্যবহার করা হয়েছে তা কেবল আপনার অফিস থেকে ইস্যু করা সম্ভব। তাছাড়া তিনকড়িবাবু যখন আদালতে দাঁড়িয়ে সরকারি সাক্ষী হয়ে আপনার নাম নেবেন, তখন ফলাফল কি হতে পারে তা নিশ্চয়ই আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। বীরেন, পাচারকারীগুলো এই মুহূর্তে কোথায়? ব্যোমকেশ বাবু, তাদেরকে তো এতক্ষণে পুলিশ ধরে নিয়ে গেছে। শুধু আসল অপরাধীরাই এখন এই ঘরে উপস্থিত। বীরেন বেশ স্পষ্ট গলায় কথাটা বলল। এবারে তুমি এই দুজনেরও দুটো হাত ভালো করে দড়ি দিয়ে বেঁধে পাশের ঘরে আটকে রাখো। সকাল হলেই জেলা পুলিশ এসে এদের নিজেদের হেফাজতে নিয়ে নেবে। বীরেন সিংহ কড়া স্যালুট ঠুকে হরেন চ্যাটার্জি আর তিনকড়িবাবুকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। পরদিন সকালে যখন আমাদের ঘুম ভাঙল, তখন ডুয়ার্সের জঙ্গল ফুঁড়ে এক ঝলমলে সোনা রোদ এসে পড়েছে নীলকুঠির উঠোনে। কুঠির ডান দিকের সেই ভাঙা মহলটা এখন আর কোনো ভুতুড়ে বলে মনে হচ্ছে না, বরং রোদের আলোয় তা যেন এক ঐতিহাসিক স্মারক হিসেবে শান্ত দাঁড়িয়ে আছে। জেলা হেডকোয়ার্টার থেকে পুলিশের গাড়ি এসে হরেন চ্যাটার্জি আর তিনকড়িবাবুকে নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার সময় শশাঙ্কবাবু ব্যোমকেশের দুটো হাত ধরে ভারী গলায় বললেন, ব্যোমকেশ বাবু, আপনি শুধু আমার চাকরি বা পরিবার বাঁচাননি, এই নীলকুঠিকে এক বড় অভিশাপ থেকে মুক্ত করলেন। সনাতনের আত্মা আজ সত্যি শান্তি পাবে। আসলে যদি এই রহস্য উদ্ঘাটন করতে না পারতাম, তাহলে হয়তো আমাকে একরকম বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিতে হতো। ব্যোমকেশ শশাঙ্কবাবুর কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করে বলল, না না, আপনি কেন চাকরি ছাড়বেন? আচ্ছা, ভালো থাকবেন শশাঙ্কবাবু। এবার নিশ্চিন্তে নিজের কাজ করুন। ওই ভূত আর কোনো দিন অমাবস্যার রাতে আপনার কুঠিতে কাঁদতে আসবেন না। ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্রই উচ্চ স্বরে হাসতে লাগলেন শশাঙ্কবাবু। বিকালে যখন আমরা কলকাতায় ফিরতি ট্রেনে এসে বসলাম, তখন বাইরে ডুয়ার্সের শাল সেগুনের জঙ্গল ধীরে ধীরে পেছনের দিকে সরে যাচ্ছে। আমি আমার খাতার পাতাটা খুললাম। ব্যোমকেশ জানলার বাইরে চোখ রেখে পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারটা জ্বালালো। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি হে ভায়া, খাতা কলম বের করে ফেললে এর মধ্যেই? তা গল্পের নামটা কি দিচ্ছ শুনি? আমি হেসে খসখস করে খাতার উপর লিখে ফেললাম, নীলকুঠির নিশাচর।